ওকে, সো আজকে আমাদের যে এজেন্ডাটা সেটা হচ্ছে যে প্লেরাইটের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া। সো আমরাও ওইটা নতুন নতুন শুরু করছি। নতুন বলতে গত বছর আমাদের একটা আহ, এক মিনিট, আমি ওই স্ক্রিনটা থেকে ওকে আসছে, সরাই নি। সো আমাদের সেফালো থেকেই ইন্টারনালি আমাদের একটা কোর্স করানো হয়েছিল, তো সেখানে আমরা আসলে ইউআই অটোমেশনের জন্য টুলসটাকে প্লেরাইট বাইছা নিছি। এখন এই যে আমরা প্লেরাইট বাইছা নিলাম, এর ছাড়াও ইউআই অটোমেশনের জন্য বাজারে অলরেডি অনেক ধরনের টুলস ছিল, খুব এস্টাবলিশ টুলসই কিছু ছিল, যেমন সেলিনিয়াম তো অনেক আগে থেকেই। এরপরে হয়তো বা কিছু জাভাস্ক্রিপ্ট বেসড টুলস আসার চেষ্টা করছে, মার্কেট পেনিট্রেশন করার চেষ্টা করছে, যেমন একটা ছিল প্রোটেক্টর, উইচ ইজ অলরেডি ডেড। তারপরে ছিল ওয়েব ড্রাইভার আইও। সাইপ্রেস নিয়েও অনেক লম্ফঝম্প হচ্ছে বা হবে বা হইছে আগে। সো এর ভিতরে যেই চার পাঁচটা টুলের নাম বললাম, ফিজিক্যালি আমার আসলে সবগুলোতেই কিছু না কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর ভিতরে প্রোটেক্টর এবং ওয়েব ড্রাইভার আইওতে সবচেয়ে বেশি কাজ করছিলাম। সেলেনিয়ামে খুব ছোট একটা প্রজেক্ট, আর রিসেন্টলি তো আমরা প্লেরাইট ইউজ করতেছি। সো সেখান থেকেই আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যে প্লেরাইটটা কিরকম হয় ভবিষ্যতের জন্য। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আম, আমাদের এই কোর্সের সময় আমাদের কিছু ডেভেলপার ভাই ব্রাদার্সরাও খুব আগ্রহ দেখাইছে, বিশেষ করে রানা ভাই, প্লেরাইটটা শেখার জন্য। সো তার উদ্দেশ্য যেটা ছিল, তাকেও এন্ড টু এন্ড টেস্টিংটা করা দরকার পড়ে। সো সে চাচ্ছিল যে আসলে জিনিসটা সম্পর্কে একটু ধারণা নেওয়া। এবং ওভারঅল টিমেও আমাদের আসলে আমি অনেক সময় দেখছি, বা আমরা অনেক সময় এই অভিজ্ঞতাটা দেখছি, যে ডেভেলপাররা তাদের ডোমেনে প্রচুর চমৎকার, কিন্তু যখন এই টেস্টিং এর ব্যাপারটা চলে আসে, অনেক সময় তারা নিজেরা করতে চায়। আমি যখন এর আগে কোম্পানিতে ছিলাম তখনও দেখছি ডেভেলপাররা অনেক এটাতে কন্ট্রিবিউট করছে। আমাদের টিমে তাহমিদ ভাইও আমাদের অনেকগুলা প্রজেক্টের দুই একটাতে তার কোড কন্ট্রিবিউশন আছে। সো ওই সচেতনতাটাও তৈরি করা তাদের ভিতরে, আমাদের ডেভস যারা আছে তাদের ভিতরে, যদি তারা আগ্রহী হয় আর কি, যে কোন টুলসটা এই সময়তে এসে আহ, মানে আমার পার্সোনাল মতামতে যে বেস্ট হইতে পারে সেটার আসলে কি করা। সো আমাদের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য এটা না যে আপনাকে টুলসটা ব্যবহার করতেই হবে। আমরা অন্তত চাই যে অন্তত মানুষটা জানুক যে অন্যান্য টুলসের যে প্লেরাইটটা কিছু না কিছু ভালো জিনিস দিচ্ছে। সো সেইটারই আর আমাদের যে গুরুজি, তার সমর্থন নিয়ে আসলে এটা শুরু করা, সেটা হচ্ছে শান্তনু ভাই। আমাদের এই পুরা যে এই সেফালতে যে কোর্সটা হয়েছিল সেটা সে শুরু করছিল। উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্যটা হবে এরকম যে গুরুজি আসলে এত কিছু থুয়ে, সেলেনিয়াম, সাইপ্রাস এবং ওয়েব ড্রাইভার এগুলো ছিল, সে কেন প্লেরাইটের দিকে নজর দিল, এবং আমাদেরকে আসলে ওই জায়গা থেকে ট্রানজেকশনটা করে নিয়ে এসে প্লেট দেখানো। তো আমার পুরো প্রেজেন্টেশনে আমার উদ্দেশ্যটা থাকবে মেইনলি প্লেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্লেটের কিছু সুন্দর সুন্দর ফিচার, প্লেটের ফিলোসফিটা বর্ণনা করার চেষ্টা করা। তবে এখানে আমরা খুব কম কথা বলবো, যে একদম কোডিং কোয়ালিটি বেস্ট প্র্যাকটিসেস গুলো হয়তো বা থাকবে, কিন্তু আমার যে কোডগুলো দেখাবো সেখানে হয়তো বা আপনি বেস্ট প্র্যাকটিসটা পাবেন না। হয়তো বা আমি এক জায়গার ভিতরে অনেকগুলো কোড করছি বিকজ অফ টাইম লিমিটেশন, যে আমি যদি ওই পুরো স্ট্রাকচার তৈরি করতে চাই হয়তো বা সময়টা চলে যাবে। সেই জন্য জাস্ট জিনিসটার একটা এসেন্স আপনাদেরকে ধরিয়ে দেওয়া বা বোঝানোর চেষ্টা করা। তো কি কি ব্যাপার নিয়ে আমরা আসলে আলোচনা করবো প্লেনেটের অনেক ধরনের ফিচারের ভিতরে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি লোকেটর, ফিক্সচার এবং আহ, আরো যেগুলো আমার এখানে লিস্টেড আছে সেগুলা। প্রথমে প্রশ্ন আসতে পারে লোকেটর কেন? একটা অটোমেশন টুলসের একদম ফাউন্ডেশন লেভেলে যেটা থাকে সেটা হচ্ছে লোকেটর। আমরা টুলসটাকে এই কারণে ইউজ করতেছি যে ব্রাউজারের যে এলিমেন্ট গুলো আছে, ব্রাউজার যে এলিমেন্ট গুলো আমাদেরকে রেন্ডার করতেছে এসটিএমএল হিসেবে, তার সাথে ইন্টারেক্ট করার প্রথম এটাই হচ্ছে যে লোকেটর স্ট্র্যাটেজি। এবং সবগুলা টুলসই এই স্ট্র্যাটেজি দেয়। তাহলে আলাদা করে প্লেরাইট কেন? আলাদা এই কারণে হচ্ছে, প্লেরাইট এখানে এমন একটা জিনিস দেয় যে বাজারে আর কোনো টুলস দেয় না। সেটা কিরকম? প্লেরাইট এটাকে বলতেছে তাদের বিল্ট ইন লোকেটর। অনেকে একটা সুন্দর নামও দেয়, সেটা হচ্ছে যে ইউজার ফার্স্ট লোকেটর বা ইউজার ফেসিং লোকেটর। তো সেই জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমি আমার একটু কোডে চলে যাই এবার। শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে, যদি কারো আগ্রহ থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি যেটা দেখাইতে চাচ্ছি এখানে, আমি যে কোডগুলো করে রাখছি এক ফাইলেই, যাতে করে আমার মুভ করতে সমস্যা না হয়, আমি জাস্ট একটু কমেন্ট আউট করে নিই। আচ্ছা, এখানে এই কোড আমরা রান করবো না, সো ইউরোর আসুক সমস্যা নেই। আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব যে অন্যান্য লোকেটর বা প্লেরাইটের লোকেটর দিয়েই কিভাবে আমরা জিনিসটাকে সে ডিফার করে, কিভাবে সে আলাদা করে একটা জগৎ তৈরি করছে এই লোকেটর ধরার জন্য। সেটার জন্য আমরা যেখানে যাই, আমরা যদি আমাদের এই ডেমো ওয়েবসাইটের কথা চিন্তা করি, সো এইগুলো হচ্ছে আমার এইচটিএমএল লোকেটর বা আমার ওয়েব পেজের যেই লোকেটরগুলো সেগুলোকে আমি ধরতে চাই। সো বাজারের যে টুলসগুলো, অন্য যে টুলসগুলো আছে, এরাও খুব কম্প্রিহেন্সিভ কিছু স্ট্র্যাটেজি দেয়, কিন্তু সেগুলো খুবই কমন। কমন কি?
দুইটা জিনিস তারা মেনলি ফোকাস করে, একটা হচ্ছে যে আমার সিএসএস লোকেটর আর একটা হচ্ছে যে আমার এক্সপাথ। তো সিএসএস লোকেটরের ভিতরে গুলো সবগুলাই যেমন আমার এলিমেন্টের অ্যাট্রিবিউট, এলিমেন্টের নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে ধরার একটা চেষ্টা। আরেকটা হচ্ছে যে ওইটা যদি আমি না পারি কোনো কারণে, অনেক সময় এরকম হয় ডেভেলপমেন্টের কারণে আমাদের কোডিং যে স্ট্রাকচারটা সেটা হয়তো কমপ্লেক্স, কিংবা কমপ্লেক্স না, আমরা হয়তো ওরকম কোনো কিছুই অ্যাড করি নাই যেটা দিয়ে ইউনিক একটা এলিমেন্ট আমরা ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমরা হয়তো আমরা এক্সপাথ স্ট্র্যাটেজিতে যাই, এটা একদম লাস্ট রিসোর্ট, না করাই বেটার। সো আমরা যদি প্রথম একটা লোকেটর যদি ধরার এখানে দেখি, যে আমরা এই লোকেটরটা আমি প্লেরাইটেই চাইলে এটাকে এক্সপাথ দিয়ে ধরতে পারতাম, আমি এটাকে হয়তো বা সিএসএস লোকেটর দিয়ে ধরতে পারতাম। কিন্তু যখন আমি টেস্ট করতেছি আমার ফিলোসফিটাকে, আমি একটা ইউজারের পার্সপেক্টিভ থেকে টেস্ট করতেছি। সো ইউজার আসলে আমার ওয়েবসাইটটাকে কিভাবে দেখে, সেইটা যদি আমি আমার কোডে লিখতে পারি, সেটা মোর রিডেবল হয়, মোর আন্ডারস্ট্যান্ডেবল হয়, এবং জিনিসটা ক্লিন কোড, মানে কোডটা দেখতেও তখন খুব সুন্দর লাগে। কারণ আমি যদি এরকম একটা কঙ্কাল টাইপের এক্সপাথ লিখি, আমি যদি এখানে একটা লিখি, আরেকজনকে বুঝতে হচ্ছে যে আমার এটা ডট মানে ক্লাস, এবং আমি এই ক্লাসটা দিয়ে আসলে ধরতে চাচ্ছি, আমি এক্সপার্টটা দিয়ে ধরতে চাচ্ছি। স্প্রেড যেটা বলতেছে যে তুমি একটা এলিমেন্ট ধরতে চাচ্ছ, সেটা ইউজার কিভাবে দেখে, তো ইউজার আসলে ওয়েবসাইটে কিভাবে দেখে, ইউজার দেখতেছে এখানে একটা টেক্সট আছে। তো প্লেরেট বলতেছে আমি তোমাকে একটা বাই ডিফল্ট মেথড দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গেট বাই টেক্সট, তুমি এটা দিয়েই ধরো। সো এটা মোর রিডেবল, যে ওকে, এই টেক্সটটা দিয়ে আমি ধরতে চাচ্ছি। প্রশ্ন আসতে পারে যে আমি টেক্সট দিয়ে কেন ধরবো, আমার তো অন্য কিছু আহ, জিনিস দিয়ে আমি ধরতে পারতাম। কিছু কিছু ক্ষেত্রে এই টেক্সট দিয়ে ধরাটা কিছু সুবিধা আছে। সুবিধাটা এরকম যে আমি অ্যাজ এ টেস্টার আমি চাই যে যদি ওই টেক্সট চেঞ্জ হয় কোনো সময়, আমার টেস্ট কেস ফেল করুক, যাতে আমি অ্যাওয়ার থাকি যে ওই টেক্সটটা চেঞ্জ হয়েছে। কিন্তু শুধু কি গেট বাই টেক্সট না, আমাকে সে আরো কিছু জিনিস দেয়। এটার একটা মজার জিনিস হচ্ছে গেট বাই রোল। গেট বাই রোল জিনিসটা কি? গেট বাই রোল হচ্ছে আমার এই এলিমেন্টের রোলটা কি। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আমি আমার ইন্সপেক্টরের ডেভ টুলস যদি আমি এক্সেসিবিলিটিতে যাই এবং আমার এখান থেকে এই এলিমেন্টটাকে সিলেক্ট করার চেষ্টা করি, সো ট্রেডিশনাল ওয়েতে আমার যেটা ছিল, আমাকে এখানে দেখতে হইতো যে ওকে আমি এখান থেকে একটা ইউনিক এলিমেন্ট বাইর করার চেষ্টা করবো, হুইচ ইজ পসিবল, ইজিলি পসিবল, যে আমরা এখান থেকে চাইলে একটা ইউনিক এলিমেন্ট বের করতে পারি। কিন্তু প্লেরেট বলতেছে আমি তার রোল দিয়ে তাকে ডিফাইন করবো। সো রোলটা কোথা থেকে পাইতে পারি আমরা? আমাদের ডেভ টুলসের এক্সেসিবিলিটিতে যদি আমরা যাই এবং আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখি যে রোলটা হচ্ছে আসলে কি। এর রোল হচ্ছে একটা টেক্সট বক্স। আমরা ইউজার জানে যে এটা একটা টেক্সট বক্স, এবং এটার নামটা কি? ইউজার নেম। সো এটা মোর রিডেবল তার জন্য। সো ওই ইউজারের পার্সপেক্টিভ থেকে আমি চেষ্টা করতেছি, দ্যাট ইজ ওয়াই এটা কমিউনিটিতে খুব সুন্দর একটা নাম, সেটা হচ্ছে যে ইউজার ফেসিং লোকেটর স্ট্র্যাটেজি, প্লেয়ার যেটাকে বলতেছে বিল্ট ইন লোকেটর। সো আমরা যদি এর ডকে চলে যাই, অফিসিয়াল ডকুমেন্টেশনে, আমরা দেখবো যে এরকম আমার কাছে 7টা বাই ডিফল্ট লোকেটর দেওয়া আছে। এবং এই লোকেটর গুলো আর একটা সুন্দর জিনিস হচ্ছে সে অটো ওয়েট করে এবং রিট্রাই করে। অর্থাৎ হচ্ছে আমি যদি একটা এলিমেন্ট না পাই, প্রথম আমার পেজ লোড হইতে হয়তো সময় লাগতে পারে, আমি প্রথম ইতে না পাইতে পারি, সো সেইটার জন্য আবার রিট্রাই করবে উইদাউট এনি এক্সট্রা কমান্ড। এবং আহ, আহ, যেই অটো ওয়েটিং এর যে ব্যাপারটা, এটার জন্য একটা ফিক্স টাইম দেওয়া থাকে, তার জন্য প্লে রেটের বাই ডিফল্ট টাইম হচ্ছে 5 সেকেন্ড। আমি যদি ভুল না করে থাকি তবে এটা কনফিগারেবল। আমি চাইলে, এমন যদি হয় আজ আমার টেস্ট সেটটা খুব স্লো, আমি চাইলে এটাকে কনফিগার করতে পারি যে আমার এই এলিমেন্টটা লোড হইতে তো সময় লাগতেছে, আমি হয়তো বা 5-এর জায়গায় 10 সেকেন্ড আমি তাকে ওভাররাইড করতে পারি। সো যেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই, যে 7টাই, যেমন গেট বাই রোল, গেট বাই টেক্সট, গেট বাই লেভেল, যে কোনো একটা ফিল্ড আমার দেওয়া আছে যেমন ইউজার নেম, তার উপর হয়তো একটা লেভেল দেওয়া আছে। প্লেরাইটকে যদি আপনি ওই লেভেল দিয়েও ধরেন, সে ওই লেভেলের এগেনস্টে যেই ফিল্ডটা আছে সেখানে সে ডাটা ইনপুট দিতে পারে। আমার দেখা মতো কোনো টুলস আসলে এই জিনিসটা দেয় না, যে আমি ধরছি একটা এলিমেন্ট কিন্তু ওই এলিমেন্টের করসপন্ডিং যেই ফিল্ডটা সেখানে সে ডাটা ইনপুট করতে পারে। একইভাবে প্লেস হোল্ডার, কোন একটা ফিল্ডের ভিতর যে প্লেস হোল্ডার আছে সেগুলা দিয়ে। গেট বাই অল টেক্সট, আমাদের ইমেজ যদি লোড না হয় সেটার পরিবর্তে যে আমরা টেক্সটটা দিই সেটা দিয়েও চাইলে আমরা ধরতে পারি। গেট বাই টাইটেল, আর সুন্দর একটা জিনিস হচ্ছে গেট বাই টেস্ট আইডি। সো আমরা যখন ডেভেলপমেন্ট করি সেখানে ডাটা টেস্ট আইডি যদি আমরা দিয়ে দিই, সেটা দিয়ে ধরতে পারি। যদি না থাকে অন্য কোনো অ্যাট্রিবিউটকে, কমন অ্যাট্রিবিউট যেটা আমার ওভারঅল প্রজেক্টে আছে, সেই অ্যাট্রিবিউটকেও আমরা কাস্টমাইজ করতে পারি, যে এই অ্যাট্রিবিউটটাকে আমার ফুল প্রজেক্টে আমি টেস্ট আইডি হিসেবে রাখতে চাই। সেটা কনফিগার করা পসিবল প্লেরেটের config ডট জেএস থেকে। তবে সবচেয়ে খুব ভালো হয় যদি আমার এরকম হয় প্রজেক্টটা, যে আমি চাই যে এটা ভবিষ্যতে অটোমেশন হবে। সো ডেভেলপমেন্টের প্রথম থেকেই যদি আমি সেখানে কিছু ডাটা টেস্ট আইডি দিয়ে রাখতে পারি কিউএদের জন্য কিংবা আমার নিজের অটোমেশনের জন্য, সেটা তো লাইফটাকে আরো একটু মচমচা করে দেয় আর কি। সো
এই হচ্ছে আমাদের প্লেরাইটের লোকেটর স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা। সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের যেটা ট্রাই করা উচিত সেটা হচ্ছে যে আমরা আসলে প্লেরাইটের এই বাই ডিফল্ট লোকেটর গুলোকেই ইউজ করার চেষ্টা। কিন্তু এর বাদেও ট্রেডিশনাল যে ওয়ে আছে, যে আমি যেটা বললাম যে সিএসএস লোকেটর কিংবা এক্সপাথ লোকেটর, প্লেরাইট ওইটাকেও সাপোর্ট করে। কিন্তু সবসময় চেষ্টা থাকা উচিত যে আমার এইটার ভিতর দিয়েই যদি আমি সব এলিমেন্ট গুলোকে ধরে ফেলতে পারি তাহলে তো খুবই চমৎকার। আচ্ছা, এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে ফিক্সচার। তো ফিক্সচার জিনিসটা আসলে কি? ফিক্সচার জিনিসটা প্লেরাইটের সবচেয়ে মজার বিষয়, এবং আহ, বলা যায় যে প্লেরাইটের যে স্ট্রাকচারটা, প্লেরাইটের যে আর্কিটেক্ট, এটা সম্পূর্ণই বলা যায় ফিক্সচার উপরে দাঁড়ানো। তো ফিক্সচারকে যদি একটা চিন্তা করা যায়, এটা আসলে একটা পুটলার মতো, যে পুটলার ভিতরে আপনি কিছু নির্দিষ্ট মশলা দিয়ে রাখবেন। যেই জিনিস রান্না করতে চান, রান্নাকে যদি আমরা টেস্টটা ধরি, তো সেখানে সেই মশলা যদি আমার দরকার পড়ে আমি শুধু ওই পোটলাটাকে ওখানে দিয়ে দিব। আমার যদি একাধিক পোটলা দরকার পড়ে ওই রান্না করার জন্য, আমি একাধিক পোটলা দিয়ে দিব। এখন প্লেরাইটেড ফিক্সচারটা, যেই ফিক্সচারটার উপরে দাঁড়ানো সেটাকে আমরা বলতেছি প্লেরাইটেড ডিফল্ট ফিক্সচার। যেমন পেজ, ব্রাউজার কন্টেক্স, এই জিনিসগুলো সে ডিফল্ট দিচ্ছে। এবং তার প্রত্যেকটা টেস্টের ভিতরেই আমাদের যেই ফিক্সচারগুলো লাগে, যেমন পেজ তো প্রত্যেকটার ভিতরেই লাগে, so আমরা পেজটাকে পাঠিয়ে দিচ্ছি ফিক্সচার হিসেবে। ওই পেজের ভিতরে নির্দিষ্ট কিছু মেথড আছে, নির্দিষ্ট কিছু স্ট্রাকচার আছে, যে এই ফিক্সচারটা এই এই জিনিসগুলো করে। সো আমি ওই টেস্টের ভিতরে ওই জিনিসগুলো ইউজ করতে পারবো। কিন্তু মজার বিষয়টা তখন আসে যখন আমি আমার কাস্টম ফিক্সচার নিয়ে কাজ করব। কাস্টম ফিক্সচারটা হচ্ছে আমি আমার নিজের মতো করে আমি জানি যে আমি 10টা টেস্ট লিখছি, এই 10টা টেস্টের ভিতরে আমার এই জিনিসগুলো লাগবে, সেগুলোকে আমি আলাদা একটা জায়গাতে ফিক্সচার হিসেবে বানায় রাখলাম, ওই টেস্টের ভিতরে দিয়ে রাখলাম। এতে করে যেটা হয়, সবাই খুব ইজিলি বুঝবে যে আমার কোডের রিউজেবিলিটি বাড়ে, রিডিবিলিটি বাড়ে এবং মেইনটেনেবিলিটি বাড়ে। সো এখন প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা কিন্তু অন্যভাবেও অ্যাচিভ করতে করা যায়, প্লেরাইটেও করা যায়, অন্য টুলসেও করা যায় কিছু কিছু ক্ষেত্রে। এটার ফিক্সচারের সম্পূর্ণ জিনিসটা বা ফিক্সচারের কিছু এসেন্স অন্যভাবেও আমরা অ্যাচিভ করতে পারি। সেটা হতে পারে পেজ অবজেক্ট মডেল দ্বারা, সেটা হতে পারে বিফোর এবং আফটার ইচ দ্বারা। যে আমার হুকগুলা থাকে আমার অটোমেশনের জন্য, যে প্রত্যেকটা টেস্টের আগে আমি কি রান করতে চাই, এবং হয়তো বা প্রত্যেকটা টেস্টের শেষেও আমি কিছু একটা জিনিস করতে চাই, সেই জিনিসটা আমরা তো বিফোর আর আফটার ইচ দিয়ে করতে পারি। তাহলে ফিক্সচার কেন? ফিক্সচার জিনিসটাকে আরো সহজ করে, আরো ইউজেবল করে। কিভাবে? আপনি যদি 10টা টেস্টের আগে বিফোর ইচ এবং আফটার ইচ লেখেন, এইটা বাই ডিফল্ট আপনার প্রত্যেকটা টেস্টের আগে কাজ করবে। আপনি এটা কন্ট্রোল করতে পারতেছেন না। কিন্তু ফিক্সচারে যেটা হয়, আপনার 10টা টেস্টের ভিতরে হয়তো বা 5টা টেস্টে আপনার নির্দিষ্ট কিছু জিনিস লাগবে, আর বাকি 5টাতে হয়তো ওই জিনিসটা লাগবে না। সো আপনি কেন শুধু শুধু ওই জিনিসটাকে ওখানে অ্যাসাইন করবেন বা ওই টেস্টের আগে ওই জিনিসটা রান করবেন? সো ফিক্সচার যেটা করতেছে, যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিয়ে দিব। কিরকম জিনিসটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি এখান থেকে। সো এখানে আমার কিছু ফিক্সচারের কোড আছে। আমি খুব সিম্পল ওয়েতে গেছি, ফিক্সচার নিয়ে অনেক কথা বলা যাবে। আহ, শান্তনু ভাইয়ের কাছে ফিক্সচার দিয়ে দিলে সে পুরো দিনই কথা বলতে পারবে ফিক্সচার নিয়ে। সো ফিক্সচারের আমি যেমন এই যে আমরা টেস্টটা লিখছি, এই টেস্টের ভিতরে আমরা একটা ফিক্সচার পাঠিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পেজ। সো এই পেজের আমরা যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে যান আপনারা, সেখানে দেখতে পারেন পেজ কিছু প্রিডিফাইন আপনাকে মেথড এবং কিছু জিনিস দিয়ে দিছে। তো ওই সবগুলো জিনিসই আমি হয়তো এখানে ইউজ করতে পারবো। সো এইখানে যদি আমরা এই টেস্টটাকে খেয়াল করি, আমরা দেখবো যে আমরা এখানে একটা কাজ করছি, আমরা একটা লগ ইন করছি। সো এই পেজে গেছি, এই ফিল্ডে গেছি, আমি কিছু ফিল করছি এবং লগ ইন করছি। লগ ইন করার পরে আমি একটা খুবই যাচ্ছে তাই টেস্ট লিখছি, যে সে একটা অ্যাড টু কার্টনে বাটনে ক্লিক করবে এবং যা দেখবে যে আমার আহ, জিনিসটা কি ওখানে আছে কিনা। সো আমরা যদি সস ল্যাবে যাই, কি টেস্টটা করছি সেটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি। সো আমি একটা ইউজার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি হয়তো বা এই বাটনটা ক্লিক করব, এবং আমি এখানে দেখব যে আমার এখানে আমার সেই অনুযায়ী নাম্বারটি ইনক্রিমেন্ট হয়েছে কিনা, বা যেটা থাকার কথা সেটা থাকবে কিনা। খুবই ছোট্ট একটা টেস্ট। এখন আহ, যেই ডিজাইন স্ট্রাকচার বা ডিজাইন প্যাটার্ন নিয়ে টেস্ট লেখা উচিত আসলে আইডিয়ালি, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা টেস্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, রাইট? যে একটা টেস্ট রান করার সময় আমার ওই টেস্টের রেজাল্টের কারণে অন্য আরেকটা টেস্ট আটকায় থাকবে না, বা একটা টেস্ট আরেকটা টেস্টের উপর ডিপেন্ডেন্ট হবে না। সো আমি এখানে একটা টেস্ট করতে চাচ্ছি যে একটা প্রোডাক্ট ইউজ করে আমি দেখব যে ওই প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। নিচের টেস্টটাতে আমি দেখতে চাচ্ছি যে দুইটা অ্যাড করে দেখবো যে দুইটা হচ্ছে কিনা। খুবই লজিক্যাল টেস্ট, হয়তোবা জাস্ট বোঝার স্বার্থে আমরা বুঝে নিই যে এটা খুবই মাহাত্মপূর্ণ একটা টেস্ট। এখন দুই জায়গাতে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট করতে চাই তাকে, এই টেস্টের সাথে এই টেস্ট কোনোভাবেই একটার সাথে একটা কোলাইড করবে না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রতিবারই লগ ইন করতে হবে, রাইট? কারণ আমি যদি এই টেস্টে আসি,
এই টেস্টের সময় প্লেরেট আমাকে আবার নতুন আরেকটা কনটেক্সট দিবে, নতুন একটা পেজ দিবে। সো আগের লগ ইন আমার কাছে থাকবে না, সো আমাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। সো যদি আমি ওই কাস্টমাইজ ফিক্সচার বাদে যদি কোডটা করতাম, তাহলে আমাকে কি করতে হতো, এই স্টেপটা আমার যতগুলো আমি টেস্ট লিখতেছি সব জায়গায় রিপিট করতে হইতো, এবং কোডটা দেখতেও একটা বিতিকিচ্ছির অবস্থা। আর যদি কোনো সময় চেঞ্জ আসে ওই জায়গাতে, সো আমাকে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করতে হবে। সো তার পরিবর্তে আমি কি করতে পারি, আমি একটা কাস্টম ফিক্সচার বানাইতে পারি। যে ফিক্সচারটা আমি এখানে বানাইছি, যে ফিক্সচারের ভিতরে আমি হয়তো বা বলে দিছি যে এই জায়গাটু আমি এখানে ডিফাইন করে দিচ্ছি লগ ইনের, এবং তাকে আমি পাঠাই দিচ্ছি এবং ইউজ করতেছি। এবং এই ইউজের উপরের অংশটা হচ্ছে বিফোর ইচের মতো কাজ করে, এবং ইউজের নিচের অংশটা আফটার ইচের মতো কাজ করে। অর্থাৎ আমি এই ইউজের উপরে যা কিছু লিখবো সেটা হচ্ছে বিফোর ইচ টেস্ট, আর এটা নিচে যা লিখবো সেটা হচ্ছে আফটার ইচ টেস্ট। সো আমি এখানে বোঝার জন্য একটা জিনিস দিয়ে দিছি যে এটা হচ্ছে আমার ইউজের আগে রান হবে, টেস্টের আগে রান হবে, আর এটা হচ্ছে টেস্টের পরে রান হবে। এবং ফিক্সচারটা অ্যাড করে আমি যখন এখানে তাকে নিয়ে আসছি, লাল বাতি কেন দেয়, আচ্ছা দেখ, ওকে, নিয়ে আসছি, তারপরের অংশটুকু টেস্টটা দেখতে কিরকম। সো আমার এই টেস্টটুক হচ্ছে আগের টেস্টটির রেপ্লিকা, কিন্তু ফিক্সচার ইউজ করে। আমার লাইন অফ কোড কমে গেছে, আমার কোডের রিউজেবিলিটি বাড়ছে, কারণ আমি ওখান থেকে এই জিনিসটাকে আবার এখানে আমি ইউজ করতেছি ওই ফিক্সচারটাকে। এবং আমার মেইনটেনেবিলিটিও বেড়ে গেছে, কোনো সময় যদি চেঞ্জ আসে আমাকে প্রত্যেকটা এখানে যা চেঞ্জ করতে হবে না, আমি এখান থেকে চেঞ্জ করলে সব জায়গায় সেই চেঞ্জটা পেয়ে যাবে। আরেকটা জিনিস মজার হচ্ছে যে আমরা যখন প্যারালাল রান করব, প্যারালাল রান করাটা খুবই জরুরি বিষয়। যখন আমরা জিনিসটাকে যদি ক্লাউডে রান করতে চাই কোনো একটা রিমোট মেশিনে, সেটা আমরা আসবো পরবর্তীতে যে প্যারালাল টেস্টিং এর ব্যাপার স্যাপার নিয়ে। সো এই ফিক্সচারটা হচ্ছে যেটা করতেছে, আমি ওই ফিক্সচারটাকে এখানে এই যে পোটলা হিসেবে পাঠাই দিছি, আমি কিন্তু আর এখানে পেজ পাঠাই নাই, আমার কাস্টমাইজ ফিক্সচারটাকে পাঠাই দিছি পোটলা হিসেবে। সো আমার যদি এখানে অন্য কিছুও লাগতো, আমি আরেকটা হয়তো বা ফিক্সচার এখানে পাঠাইতে পারতাম, আরেকটা ফিক্সচার আমি হয়তো বা বানায় রাখছি সেটা আমি পাঠাইতে পারতাম। এবং ধরেন আমি একটা থার্ড টেস্ট লিখছি, সেখানে আমার এই ফিক্সচারটা দরকার নাই, তাহলে আমি এখানে এটা নাও পাঠাইতে পারতাম, রাইট? সো জিনিসটা হচ্ছে কি, আমার কাছে কন্ট্রোল খুব বেড়ে যাচ্ছে, এবং আমি কোডটাকে খুব সুন্দর মতো করে সাজায় গুছিয়ে সুন্দর মতো করে করতে পারতেছি। সো আমি যদি এই টেস্টটাকে রান দিই, উপরের অংশটাকে যতটুকু আমি ফিক্সচার ছাড়া করছিলাম অতটুকু বাদ দিয়ে, যদি আমি এই অতটুকু অংশ রান দিই, লগ ইন করলো, দেখলো, এবং আমার টেস্ট পাস হয়ে গেছে খুব চমৎকার ভাবে, রাইট? এবং প্লে রেট খুবই ফাস্ট, ধাপ ধাপ করে সবকিছু হয়ে গেছে দুইটা টেস্ট। সো যেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে কি, যে ফিক্সচার জিনিসটা আমরা যখন যদি ইন ফিউচার আমরা যারাই যদি কোনো সময় প্লে রেটটি ইউজ করতে চাই, তো ফিক্সচার নিয়ে আরেকটু এখান থেকে আপনারা আরেকটু দেখলেন, এবং ফিক্সচারটাকে খুব সুন্দর মতো ব্যবহার করা যেতে পারে। আমি এখানে যেটা দেখাইছি সেটা একদম একটা লগ ইনের যে প্রসিডিউরটা, সেটা ম্যানুয়াল একটা ওয়েতে, রাইট? যে আমি লগ ইন বারবার করতেছি। এটার আরেকটা সুন্দর উপায় হচ্ছে যে আমি যে প্রথমবার লগ ইন করলাম, ওই লগ ইনের সেশনটা, ওই কুকিজটা নিয়ে আমি চাইলে আমার প্লেরেটের একটা ফাইলে তাকে সেভ করে রাখতে পারি। এবং প্লেরেট আমাকে সেই উপায় বলতেছে যে পরবর্তীতে যদি আমার কোনো টেস্টে ওই লগ ইন অবস্থার স্টেটটা দরকার পড়ে, আমাকে নতুন করে আর ইউআই থেকে ওই একই স্টেপে যে ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, এইভাবে আমি যাওয়া প্রয়োজন পড়বে না। আমি ওই কুকিজে, ওই সেশনের কুকিজটাকে আমি যদি ফিক্সচার হিসেবে এই টেস্টে পাঠাই দিতাম, খুব সুন্দর মতো সে অথেন্টিকেটেড একটা পেজ পাওয়া যেত। অর্থাৎ ওই লগ ইন অবস্থা থেকেই সে পরবর্তী টেস্টগুলোতে যাইতে পারতো। এতে সুবিধাটা কি হয়, আমার যে অংশটা আমি টেস্টটা করব না, যেটা আমি একবার করছি লগ ইনের, ওই স্টেপটা আমার বারবার করার প্রয়োজন পড়তেছে না। আমার লগ ইনের পরবর্তী অবস্থা থেকে যে টেস্টগুলা, আমি ওখানে যে আরো অ্যাড টু কার্ট বাদ করতে পারি, রিমুভ করতে পারি, আমি যে হিসেব চেক করতে পারি লগ ইনের পরের যে অবস্থাগুলা, সেই জায়গাতে আমি শুধুমাত্র ওই অথেন্টিকেটেড অবস্থার যে পেজটা সেটাকে আমি সুন্দর মতো করে পাঠিয়ে দিতে পারি। এটা সাইপ্রাসেও হয়তো একটু করা যায়, সেলিনিয়ামে আমি দেখি নাই, ওয়েব ড্রাইভার আয়তে এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু অনেক ঘুরে পেঁচাই করতে হয়। কিন্তু ফিক্সচারের কারণে প্লেয়ার এটাকে খুব খুব সুন্দর মতো ইজিলি হ্যান্ডেল করা যায়। ওকে, ফিক্সচার নিয়ে ক্যাচার আপাতত এখানেই শেষ। তবে আমরা যদি ভবিষ্যতে প্লে রেট নিয়ে চিন্তা ভাবনা আসলেই করি, কেউ যদি ইউজ করতে চাই, তবে ফিক্সচারের প্রতি খুব ভালো মতো মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা, গেল তো ফিক্সচার। ফিক্সচারের পরে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, প্যারালালিজম। তো আমার 10টা টেস্ট আছে। যেটা হইতে পারে যে আমি টেস্টটা রান দিলাম সিকুয়েন্সিয়ালি, প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট, তৃতীয় টেস্ট, সবগুলা রান হইলো। সো প্রত্যেকটা টেস্ট যদি রান হইতে আমার 3 সেকেন্ড সময় লাগে, কথা প্রসঙ্গে 10টা টেস্ট রান হইতে আমার 30 সেকেন্ড সময় লাগবে। সো আমার যদি 500 টেস্ট থাকে আমার প্রজেক্টে, একটা হিউজ সময়। কিন্তু যদি আমি প্যারালালি সবগুলো টেস্ট রান করতে পারি, যে একসাথে হয়তো বা আমি ধরেন
4টা ওয়ার্কার দিয়ে আমি টেস্ট রান করতেছি। সো আমার 100 টেস্ট আছে, আমি 25টা করে সে সব জায়গাতে ধরেন আলাদা আলাদা ওয়ার্কার সে এক এক সাথে 25টা প্যারালালি রান করবে। তো তাতে করে হবে কি, আমার সময়টা কমে যাবে এবং আমি খুব দ্রুত আমার টেস্ট রেজাল্ট পাবো। প্রত্যেকটা ডিপ্লয়মেন্টের আগে যদি আমি আমার পাইপলাইনে সেই টেস্ট চালাই দিই, খুব দ্রুতই পাচ্ছি। আমার ক্লাউডের বিলও হয়তো বা কম হবে, কারণ যেহেতু সময় কম নিচ্ছে। এবং এই প্যারালিজম অ্যাচিভ করার আরেক যে অ্যাচিভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দরকার পড়ে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট লেখা। প্যারালিজমের কিছু চ্যালেঞ্জের ভিতরে এটা একটা, যে আমি যদি আমার টেস্টগুলোকে এইভাবে লিখি যে ধরেন টেস্ট এর রেজাল্টের কারণে টেস্ট বি ডিপেন্ডেন্ট, দেন যে ঝামেলাটা হবে সেটা হবে এরকম, যে টেস্ট এ রান করতেছে একটা ওয়ার্কারে, টেস্ট বি রান করতেছে আরেকটা ওয়ার্কারে। সো আমি এই রেজাল্টের কারণে এই রেজাল্ট কখনোই পাবো না। তো যার কারণে হবে আমার টেস্ট ফেল হবে। সো আমার টেস্ট যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে লিখতে পারি, যে কোনো টুলসে, প্লে রাইটে, অন্য কোনো টুলসে আমরা দুইভাবেই আসলে টেস্ট লিখতে পারি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, যে একটা টেস্ট আরেকটার সাথে জড়িত না। আরেকটা হচ্ছে যে ওকে সিকুয়েন্সিয়ালি রান হইতে হবে একটা টেস্টের সাথে আরেকটা। কিছু কিছু জায়গাতে প্রয়োজনে এমন হইতেই পারে যে আমার টেস্টটাকে সিকুয়েন্সিয়ালি রান করা উচিত। সো প্লেরাইট আমাকে ওই সুযোগটাও দেয়। আবার প্লেরাইট এটাও বলতেছে যে তুমি চাইলে প্যারালালও রান করতে পারবা। সো প্যারালাল রান করার সময় কোন ধরনের টেস্টগুলো আমরাই করব, তো সেটা নিয়ে কমিউনিটিতে আমি নিজে কখনো এটা আমার প্রজেক্টে এখনো ইউজ করি নাই, যে যেই মানে প্যারালাল ছাড়া অন্য কিছু, কারণ ওরকম ডিপেন্ডেন্সি আমার কাছে আসে নাই। কিন্তু কমিউনিটিতে যেটা দেখি আমি, যে তারা বলে যে নন ডিস্ট্রাকটিভ টেস্ট এবং ডিস্ট্রাকটিভ টেস্ট এই ধরনের দুইটা জিনিস ভাগ করা হয়। সো নন ডিস্ট্রাকটিভ টেস্ট কোনগুলো, যে একটা টেস্টের সাথে আরেকটা টেস্টের হয়তো বা কোনো সম্পর্ক নাই। কিরকম, যে ধরেন আমি একটা ইউজার দিয়ে লগ ইন করছি, আমি সেখানে কিছু একটা জিনিস তৈরি করতেছি, আবার ওই জায়গাতেই আমি আরেকটা ওই ইউজার দিয়ে অন্য একটা টেস্টে লগ ইন করে সেখানে কিছু ডিলিট করতেছি। সো অ্যাট এ মোমেন্টে যদি দুইটা টেস্ট চলে, তাহলে একটার জন্য আরেকটা সমস্যা হইতে পারে। সো এই ধরনের টেস্ট যদি না হয়, তাহলে সেই টেস্টগুলোকে আমরা প্যারালালিজমের ভিতরে ফালাই দিতে পারি। কিন্তু এরকম যদি হয় যে না, আমার হয়তো ডাটাবেজে কিছু আপডেট হবে, সেই আপডেটের উপর ভিত্তি করে আমি হয়তো বা আরেকটা টেস্টে কিছু চেক করবো, আরেকটা টেস্টে হয়তো বা আমার ডিলিট করে ওখানে হয়তো বা আরেকটা জিনিস টেস্ট করবো, যদি এরকম ডিপেন্ডেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা সিকোয়েন্সিয়ালি রান করতে পারি। এবং সেটার জন্য প্লেরাইট কতগুলো ফ্লেক্সিবিলিটি দেয়। তো সেটা নিয়ে আমরা দেখবো একটু এখন আমাদের কোডে যদি আমরা যাই। সো এখানে আমার 3টা টেস্ট আছে, খুবই সিম্পল 3টা টেস্ট। আমি একটু আমার কমান্ড লাইনটাকে এখানে লাগবে একটু উঠাই। সো ধরেন এখন প্লেরাইট বাই ডিফল্ট যেটা করতেছি, আমি এখানে আমার প্যারালিজম ট্রু দিয়ে রাখছি, ফুললি ট্রু। সো আমার এই 3টা টেস্টের জন্য যদি আমি তাকে রান করতে চাই, প্যারালিজম ফুললি ট্রু, আমি এখানে চাইতেছি আমার এই 3টা টেস্ট রান করবে। সো তাকে বলতেছি একটা টেস্ট তার সাথে ডিপেন্ডেন্ট না। তো আমি যদি প্লেরেটকে বলি যে ওকে এই জিনিসটা রান করো, সো সে আমার 3টা টেস্টকে 3টা ওয়ার্কারে রান করতেছে। এবং আমি যদি দেখি যে এখানে 3টা আমার নিচের এই বারতে যে এক একটা শেষ হচ্ছে, 3টা ওপেন হয়েছিল এবং 3টা একসাথে শেষ হয়ে গেছে, আমার সময় লাগছে কত, 13 সেকেন্ড। প্রথমে 3 রান হয়েছে, তারপরে 2, তারপরে 1, এরকম করে রান হয়েছে। কিন্তু আমি, আমার কাছে এরকম যদি হয় যে না, আমার এই টেস্টগুলো আসলে প্যারালালি রান হওয়া উচিত না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার আমার এই গ্লোবাল কনফিগারেশনের জায়গা থেকে, সরি কোথায় গেল বেটা, এই জায়গা থেকে, না এটা না, এখানে আমি তাকে ফলস দিয়ে আসতে পারি। অথবা ফলস দিলে যেটা হবে, আমার যতগুলো টেস্ট স্পেক আছে কোনোটাই প্যারালাল রান করবে না। কিন্তু আমি যদি আরো মডিউলার লেভেলে কন্ট্রোলটা চাই, সেটাও তো আমার থাকা উচিত, রাইট? সো প্লেরাইট এটা নিয়েও চিন্তা করছে। সেটা করতে পারি কি, আমার যে টেস্ট ফাইলের ভিতরে আমি টেস্টগুলো লিখছি, যেমন হতে পারে যে এই ফাইলের ভিতরে সবগুলা টেস্ট আমি চাই সিকুয়েন্সিয়ালি রান করুক। সো আমি চাইলে এখান থেকে সেটাকে কনফিগার করতে পারি, যে বলে দিতে পারি যে এই কনফিগারেশনের ভিতরে যে টেস্টগুলো আছে সেগুলো সিরিয়ালি চলবে। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখি একটু রান করে। এখন দেখা যাচ্ছে যে 3 টেস্ট ইউজিং 1 ওয়ার্কার, অর্থাৎ একটা ওয়ার্কার। এবং আপনি যদি এখানে দেখেন, মাত্র একটা উইন্ডো আমার ওপেন হয়েছে, একটা ব্রাউজারই ওপেন হয়েছে। সো এখন একটা কনটেক্সটের ভিতরে, একটা পেজের ভিতরেই একবার সেশনেই আমার 3টা টেস্ট পরপর রান হবে। এবং রান করার পর আমার সময় কত লাগতেছে, 20 সেকেন্ড। সো আমার যখন টেস্টের পরিমাণটা অনেক বেড়ে যাবে, এই সময়টার ইফেক্ট
আরো ভালো মতো আমরা বুঝতে পারবো। আমার এখানে মাত্র 3টা টেস্ট। তো যখন আমরা প্যারালালি রান করছি তখন দেখছি আমার সময় লাগছে 13 সেকেন্ড, কিন্তু যখন আমরা প্যারালালি রান করি নাই তখন আমরা দেখতেছি আমাদের সময় লাগছে 20 সেকেন্ড। আমি এখন বাই ডিফল্ট টাইম দিছি মাত্র 3 সেকেন্ড করে, ওই টেস্টগুলোকে আমি ধরে নিছি। কিন্তু ইন রিয়েল লাইফে হয়তো বা টেস্টগুলো আমার আরেকটু লেংদি হবে। তো সেই ক্ষেত্রে প্যারালিজমে গেলে আমার দেখা গেছে সময় খুবই কমে আসবে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, আপনার কাছে যদি এরকম হয় যে আমার কিছু স্পেক্স আছে, সেই স্পেক্সের টেস্টগুলা, স্পেক্স বলতে আমরা কোনটা বুঝি, যে আমার এখানে যে আমি টেস্টগুলো লিখছি এই প্রত্যেকটা ফাইলকে আমরা বলছি এক একটা স্পেক। সো কিছু স্পেকের টেস্টগুলো আমি চাচ্ছি যে প্যারালাল রান করবে, কিছুটা চাচ্ছি আমি প্যারালাল রান করবে না। তো সেই ক্ষেত্রে এমনও হতে পারে, চাইলেও আমরা করতে পারি যে আমরা এখানে কনফিগার না করে আমরা চাইলে আমাদের কমান্ড লাইন থেকেও সেটা কন্ট্রোল করতে পারি। এবং আমাদের যদি আমাদের জেনকিন্স বা আমাদের গিটহাব অ্যাকশনে যদি আমরা এই জিনিসগুলো রান করতে চাই, সেই ক্ষেত্রে আমি আমার কমান্ড লাইন থেকে তাকে অর্ডার দিতে পারি যে এই স্পেক্সের ফাইলগুলো তুমি প্যারালাল রান করো, এই স্পেক্সের ফাইলগুলো তুমি এত, বা ওয়ার্কার ডিফাইন করে দিতে পারি যে কয়টা ওয়ার্কার নিয়ে তুমি রান করবা কমান্ড লাইন থেকে। এবং সেটার জন্য হয়তো বা আমরা আমাদের প্যাকেজ ডট জেসনের ভিতরে কিছু স্ক্রিপ্টসর স্ক্রিপ্টসের কমান্ডো দিয়ে আসতে পারি যে এখানে আমরা যদি ডিফাইন করে দিই যে এগুলো প্যারালাল এগুলো প্যারালাল না, সেটাও আমরা করতে পারি। সো প্লেরাইট যখন কাজ করে, এটা সবচেয়ে মজার বিষয় আমার কাছে এটাই লাগে, সে আসলে এই যে গত কয়েক দশক ধরে, 2 দশক যদি বলি সেলিনিয়ামের বয়স, বা অন্যান্য যেসব টুলস গুলো আসছে তাদের সব ভালো দিকগুলো এবং টেস্ট ডেভেলপ করতে যে কোন জিনিসগুলা দিলে টেস্ট ডেভেলপমেন্ট গুলো আরো সুবিধা হয়, সে সবগুলা করার চেষ্টা করছে। এবং ভবিষ্যতের আপডেটগুলোতে হয়তো বা আরো জিনিস আসবে সামনে, আমরা আরো দেখবো যে প্লেরাইট খুব ছোট ছোট বিষয় নিয়েও চিন্তা করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো এটা খুবই একটা মানে সুস্বাদু জিনিস। ওকে, সো প্যারালিজম গেল। প্যারালিজমের সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে শার্ডিং। আমরা চাইলে হয়তো বা মাল্টিপল মেশিনেও আমাদের টেস্টগুলো রান করতে পারি, হয়তো বা যে একটা মেশিনে এতগুলো টেস্ট রান করতেছে আরেকটা মেশিনে এতগুলো টেস্ট। তো সেই ক্ষেত্রে সময় আরো কমে আসবে। হয়তো বা বড় বড় যেসব আমাদের বিগ ব্রাদার্স আছে, যারা যে খুব বড় বড় প্রোডাক্ট যারা বানাচ্ছে, যাদের কিনা আসলে প্রতিনিয়তই কোনো না কোনো ডেভেলপমেন্ট যাচ্ছে, তাদের জন্য হয়তো বা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি চাই যে খুব কম সময়ে আমার সবগুলো টেস্ট হয়ে আমার কাছে রেজাল্টটা চলে আসুক। সেই ক্ষেত্রে প্যারালিজম এবং প্যারালিজমের সাথে সাথে যদি শার্ডিং ইউজ করা যায় তাহলে আরো আরো ভালো। তো শার্ডিংটা আমরা এখানে আজকে দেখাচ্ছি না, যাদের আগ্রহ আছে তাদের জন্য এটা বাড়ির কাজ। ওকে, প্যারালিজম গেল। প্যারালিজমের পরে যদি আমরা আসি অ্যাকশনাবিলিটি। আচ্ছা, অ্যাকশনাবিলিটির জন্য আমরা যেটা করতে চাই, আমি আবার একটু আমার ইতে চলে যাই, কোডে। কোডে যাওয়ার পরে আমরা জিনিসটা নিয়ে আলোচনা করি। ওকে, সো এটাকে আমি কমেন্ট আউট করে দিই। অ্যাকশনাবিলিটির জন্য আমি একটা ছোট্ট একটা খুবই জটিল একটা ওয়েবসাইট বানাইছি। সেটা দেখতে হচ্ছে কোথায়, সেটা এখানে ওপেন হয়েছে। হ্যাঁ, এটা এখানে open হয়েছে। ওকে, এখান থেকে আমরা দেখি। খুবই জটিল একটা জিনিস। এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিই আমরা দেখবো যে এখানে 6টা বাটন আছে। কিন্তু 6টা বাটনের ভিতরে কিছু কিছু বাটনের বিহেভিয়ার একটু অন্যরকম। কিরকম? এই বাটন টুটা কিছুক্ষণ পরে আমার ডোমে আসবে, আমার ডোমে লোড হবে। বাটন থ্রিটা একটু নড়াচড়া করবে, অর্থাৎ সে একটু অ্যানিমেশন, ধরেন এই বাটনটার ভিতরে একটা অ্যানিমেশন আছে। বাটন সিক্সটাতে ক্লিক করলে সে প্রসেসিং হবে, তারপরে সে একটা কাজ করবে এবং তারপরে সে ডোম থেকে গায়েব হয়ে যাবে। বাটন ফাইভটা যদি আমি ক্লিক করি কিছুক্ষণ সময় নিবে এবং তারপরে সে বলবে যে আমি আসলে ক্লিক হয়েছি। এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের প্রত্যেক দিনের যে আমরা যে কাজগুলো করি সেখানে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ঘটে। কিছু এলিমেন্ট হয়তো বা আমার ডোমে একটু পরে লোড হয়, কিছুর ভিতরে হয়তো বা অ্যানিমেশন আছে, কিছু জিনিস হয়ে আবার গায়েব হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপার স্যাপারগুলা এইগুলা করতে গেলে অন্যান্য টুলসের স্ট্র্যাটেজিটা কি ছিল? যদি আমি বলি যে ওয়েব ডেভের আর কথা, জাভাস্ক্রিপ্ট বেস একটা টুল, সো আপনাকে বা সেলেনিয়ামের কথা যদি বলি, এই যে আমি যদি পেজটাকে আরেকবার এখানে লোড দিই দেখবো যে আমরা এখানে বাটন টুটা ছিল না। সো সে যে নাই, এটার জন্য আমাকে আলাদা একটা কোড লিখতে হইতো, যে বলতাম যে তুমি বাবা ওয়েট করো, কতক্ষণ ওয়েট করো, যতক্ষণ না পর্যন্ত বাটন টুটা ভিজিবল হচ্ছে আমার ডোমে। তো সেটার জন্য আমাকে তাকে আলাদাভাবে কমান্ড দিতে হইতো। প্লেরাইটের অ্যাকশনাবিলিটি যেটা বলতেছে, আমি যদি ডক্সে যাই, অফিসিয়াল ডকুমেন্টেশন যদি যাই, সে বলতেছে যে এই ব্যাপারগুলো তোমার চিন্তা করা দরকার নাই। প্রত্যেকটা অ্যাকশনে যাওয়ার আগে, অ্যাকশন কি হইতে পারে, যে সেটা ক্লিক করা হইতে পারে, সেটা হয়তো বা হোবার হইতে পারে, সেটা হয়তো স্ক্রল হইতে পারে কোন একটা এলিমেন্টে যাওয়ার জন্য, সেটা হয়তো বা আমি একটা রেডিও বাটন চেক করতে পারি। এই যে অ্যাকশনগুলা যেটা কিনা আমরা অ্যাজ এ ইউজার হিসেবে আমার ওয়েবসাইটের সাথে করে থাকি, এই অ্যাকশনগুলো করার সময় আমার অটোমেশন টুলসে তোমাকে কোনো হেডেক নিতে হবে না, কারণ প্রত্যেকটা অ্যাকশন যে যাওয়ার আগে আমি তোমার হয়ে এই জিনিসগুলো চেক করে নিব।
যে তোমার যে এলিমেন্টের উপর তুমি অ্যাকশন করতে চাচ্ছ সেটা কি ভিজিবল হয়েছে, সেটা কি স্টেবল হয়েছে। স্টেবল হয়েছে কি মানে কি, ওই যে যদি অ্যানিমেশন থাকে অ্যানিমেশনটা কি শেষ হয়েছে কিনা, যেমন আমার একটা বাটন হয়তো বা ওখানে দেখছেন যে এটা নড়াচড়া করে, আহ, সে কি ইভেন্ট রিসিভ করার জন্য প্রস্তুত, সে কি এনাবল হয়েছে, এই সবগুলা জিনিস সে দেখবে। দেখার পরে যে সে আমার অ্যাকশনটা করবে, এতে করে আমার হেডেকটা কমে যাচ্ছে কোথায়, আমি নিশ্চিন্তে বলতে পারি যে আমার অ্যাকশনটা ফেল করবে না। তো আমার ফ্ল্যাকি টেস্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তারপরেও কিছু ঘাটতার ওয়েবসাইট থাকে, সেখানে হয়তো বা আপনাকে আরেকটু ইঞ্জিনিয়ারিং করে জিনিসটা করতে হবে, হয়তো বা আপনাকে আহ এই কাস্টমাইজ টাইম আউটে হয়তো বা চলে যেতে হবে। বাই ডিফল্ট যে 5 সেকেন্ড থাকে সেটা হয়তো বা ওই জায়গাতে কাজ নাও করতে পারে, যে আপনার এলিমেন্টটা লোড হইতে আরেকটু সময়ও লাগে এরকম। বাট প্লেরাইট আমার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছে, আমার হয়ে সেই জিনিসটা নিয়ে নিছে মাথায়। সো আমি এটা দেখার জন্য যদি একটু চেষ্টা করি, যদি আমি আমার এই টেস্টটা চালাই, দেখবো যে আমার কোনো টেস্টই আসলে ফেল করবে না। এর কারণ হচ্ছে যে এলিমেন্ট নাই, সে সেটাতে যে ধাপ করে সে ক্লিক করার চেষ্টা করবে না, সে সেটার জন্য ওয়েট করবে। সো লেটস রান দিস। বাটন টু এখনো নাই, কিন্তু সে সে ধাপ করে যেই ক্লিক করে নেয়। সে যা যা করার সে করে নিছে, করে নিয়ে আমার কোথায় জানি একটা ফেল মারছে, এটা কিসের জন্য ফেল মারছে, টু বি হিডেন। আচ্ছা, এই কোডটা আমি চেঞ্জ করি নাই, এটা থাকলো আপাতত। এটা আমার কোডিং এর জন্য প্রবলেম। কিন্তু আমি যদি এখানে এই এই জায়গাতে টু দেই, যেই বাটনটা আমার ডোমে প্রথমেই না ছিল না, সেটাতে যদি আমি ক্লিক করার চেষ্টা করি, সেটাতে যদি আমি ক্লিক করার চেষ্টা করি, দেখি যে প্লে রাইট আমার জন্য কি করে। তো বাটন টুটা এখানে নাই আপাতত ডোমে, আসছে দেন ক্লিক হয়েছে, হওয়ার সাথে সাথেই সে অ্যাকশনে চলে গেছে। সো এই যে মাঝখানে যে প্রসিডিউরটা, ডোমে আসছে কিনা, ডোমে ভিজিবল হয়েছে কিনা, সে কি ক্লিক নেওয়ার জন্য প্রস্তুত কিনা, এই সবগুলা জিনিস প্লেরাইট নিজের হয়েছে আমার হয়ে সে সবকিছু দেখে নিচ্ছে। সো খুবই চমৎকার একটা জিনিস এই জিনিসটা, যেটা কিনা ফ্ল্যাকি টেস্টের পরিমাণ খুবই কমায় দেয়। আচ্ছা, গেল এইটা আমাদের অ্যাকশনাবিলিটি। তারপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্লক। এইটা খুবই মজার জিনিস, এটা আমি জানতাম না। গুরুজি কিছুদিন আগে বলছে এই জিনিসটা, যে ক্লকের ব্যাপারটা নিয়ে। সো ক্লকের ব্যাপারটা কি সেটা আমরা দেখি একটু। সেটার জন্য আমি আগে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি। কোথায় গেল সেটা, এইটা। সো এখানে যদি আমরা দেখি, দুইটা জিনিস আমরা দেখবো, টাইম জোন নিয়ে হয়তো খুব অল্প আলোচনা করবো, কিন্তু এই জিনিসটা দেখি। এখানে আমার একটা টেক্সট আসছে, রাইট, যে ইউ অন গো সাবস্ক্রাইব টু কমিক কোয়ালিটি। সো আমি এটা আগে লোড দিয়ে রাখছি, কারণ এটা লোড হতে 5 মিনিট সময় লাগে, মানে এই টেক্সট আসতে। সো এখন আমি একটু রিলোড দিই, এই কাউন্টডাউনের পরে আমার ওই টেক্সটটা দেখাবে। সো এই কাউন্টডাউনটা হইতে 5 মিনিট সময় লাগে। রিল লাইফে আগে জিনিসটা কিভাবে হ্যান্ডেল হয়েছে, যেরকম আমাদের অনেকগুলো জিনিসই এরকম থাকতে পারে, যে কোনো একটা জিনিস হয়তো বা 15 মিনিট আমাকে ওয়েট করতে হয়, কিংবা আধা ঘন্টা ওয়েট করতে হয়। আমার সেশন চলে গেছে, ধরেন আমার ফ্রন্ট, আমার যে পেজে আমি ল্যান্ড হয়েছি, সেখানে একটা সেশন দেওয়া আছে, এবং 30 মিনিটস পরে ওই সেশন এক্সপায়ার্ড হয়ে যাবে, এবং আমাকে একটা পপ আপ দেখাবে যে বাবা তোমার তোমার সেশন এক্সপায়ার্ড, তুমি আবার লগ ইন করো, একটা মডেল হয়তো আসবে। আমি এই টেস্টটা করতে চাই, সেটার জন্য আমি 30 মিনিটস কি ওয়েট করবো না? তখন আমরা ডেভেলপার ভাইকে বলতাম, ভাইয়া আমি তো টেস্ট করতে চাই, আমার জন্য একটু কাস্টমাইজ হতে ওইটাকে 2 মিনিটে নিয়ে আসেন, কিংবা 1 মিনিটে নিয়ে আসেন, আমি জাস্ট দেখতে চাই যে হ্যাঁ 1 মিনিট পর এটা কাজ করে কিনা। প্লেরাইট এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছে যে হ্যাঁ এটা তো হয়। এই জিনিসটা, ছোট জিনিসটা হয়তো আপনার সব প্রজেক্টে লাগবে না, সব ওয়েবসাইটে লাগবে না, সব জায়গাতে হয়তো বা লাগবে না। ইয়েট প্লেরাইট বলতেছে যে তোমার যদি কখনো লাইগাই বসে এই জিনিস, আমি তোমার জন্য একটা চমৎকার দিতেছি। সেটা কি? সেটা হচ্ছে তার ক্লক এপিআই। ক্লক এপিআই কিছু মেথড দিছে সে, সেখানের একটা জিনিস আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যেমন ফাস্ট ফরওয়ার্ড। আপনি চাইলে টাইম ট্রাভেল করে 5 মিনিট সামনে চলে যেতে পারবেন। সো যারা বলে যে টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়নি, আসলে প্লেয়ার সেটা আবিষ্কার করে ফেলছে। সেটা কিরকম? এই 5 মিনিটের জন্য সে আমার জন্য ওয়েট করবে না, সে এসে এই জাভাস্ক্রিপ্ট বেজের টাইমটা যেটা আছে সেটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে 5 মিনিট আগে যে চলে যাবে, এবং আমার ওই টেক্সটটা কি 5 মিনিট পরে আসে কিনা সেটা সে অ্যাসার্ট করে দেখবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। এবং এটা খুবই চমৎকার একটা জিনিস। তো আমরা একটু যাই এই জায়গাতে, ক্লকে। ক্লক কোথায়? এই যে ক্লক। সো আমি এখানে সব কিছু করে ফেলছি, যে ক্লকটাকে আমি এখানে ইনস্টল করতেছি, আমি এই পেজে যাচ্ছি, পজ দিছি। এখানে আমি জাস্ট দেখানোর জন্য, যাতে খুব ফাস্ট শেষ হয়ে যায়, আমরা পজ দিয়ে দেখবো যে এখানে জিনিসটা কিরকম হয়। এবং ফাস্ট ফরওয়ার্ড আমি কতটুকু ফাস্ট ফরওয়ার্ড হবো? 5 মিনিট, যেহেতু আমার ওইখানে যে টাইমটা সেটা 5 মিনিট একটাই ছিল। এবং তারপর আমি পজ দিছি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য। এবং দেন আমি যে অ্যাসার্ট করতেছি, আমি
টেস্ট করার চেষ্টা করতেছি যে এই টেক্সটটা কি আছে কিনা। সো লেটস রান দিস, দেখি আমাদের 5 মিনিট সময় ওয়েট করতে হয় কিনা। সো এখানে দেখতে পাবেন যে আমরা এখানে আসছি, আমরা পেজটাতে আসছি, এটা কাউন্টডাউন হচ্ছে। আমি এখন তাকে সামনে যেতে বলি। 5 মিনিট কিন্তু আমার ওয়েট করা লাগে নাই। ওই ফাস্ট ফরওয়ার্ড যেটা আমাকে করছে, আমার 5 মিনিট সামনে আগায় নিয়ে গেছে এবং আমার এখানে এসে সে অ্যাকসেপ্ট করে ফেলছে। টেস্টটাকে ছাইড়া দিই, সে আটকায় আছে এবং আমার টেস্ট পাস করে গেছে। তো কখন যদি আমার এরকম হয় কোনো একটা পোস্ট মেসেজ বা কোনো একটা কিছু যেটা কিনা আমার হতে পারে 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে আসবে কিংবা আমার সেশন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার টেস্টে 15 মিনিট ওয়েট করার কোনো দরকারই নেই। আমি এই ক্লক এপি ইউজ করে খুব সুন্দর মতো জিনিসটাকে টেস্ট করে ফেলতে পারি। ক্লক এপি নিয়ে যখন বলতেছিলাম, এটা অন্যান্য টুলসও করা যায় টাইম জোনের ব্যাপারটা, বাট তারপরও অনেক সময় আমাদের এরকম হইতে পারে, যেহেতু আমরা আরেক জায়গার প্রোডাক্ট বানাচ্ছি, নরের প্রোডাক্ট, অনেকের ক্ষেত্রে এরকম হইতে পারে টাইম জোনের টেস্ট গুলো করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। সো আপনার এমন হতে পারে আপনি এমন জায়গাতে রান করতেছেন সেখানে টাইম জোনে পেজটা লোড হচ্ছে, কিংবা সেখানে ল্যাঙ্গুয়েজে পেজটা লোড হচ্ছে, বা আপনি চানই টেক্সট ওরকম হোক যে ওই টাইম জোনে কিরকম হয়। এমন হইতে পারে যে ওই টাইম জোনের উপর ভিত্তি করে আপনার কিছু জিনিস দেখাবেন বা কিছু জিনিস দেখাবেন না, বা কোনো ফাংশনই থাকবে বা কোনো ফাংশনই থাকবে না। এই ধরনের টেস্টগুলো করা যায় আমাদের টাইম জোনের মাধ্যমে। কিরকম? আমাদের এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে 11টা 40 বাজে। সো আমি যদি এখন আমার টাইম জোনটাকে চেঞ্জ করে দেই, দিয়ে আমি টেস্টটা রান করি। আমি আমেরিকা চলে গেছি এবং আমি এখানে দেখছি 12টা 40 বাজে, কিন্তু যদিও এখানে 11টা 40, এখানে বাজে 12টা 40 AM। সো আমি চাইলে আমার টাইম জোনটাকেও কন্ট্রোল করতে পারি আমার টুলসের মাধ্যমে, এবং আমি চাইলে ল্যাঙ্গুয়েজও কন্ট্রোল করতে পারি। ওকে। সো ক্লক আর হচ্ছে টাইম জোন নিয়ে এতটুকুই। ক্লক জিনিসটা আমার কাছে খুবই মজা লাগছে। এরপরে আমি চলে যাব মকে। ক্লক শেষ, এবার মক। সো মক হচ্ছে নাটক করা। সো মকের জিনিসটা হচ্ছে কি, কখন প্রয়োজন পড়তে পারে আমাদের। যেমন ধরেন আমার যদি একটা আমি ইউজ কেস বলি, উম, যেমন আমি আমার প্রোডাক্টে লগ ইন করা অবস্থায় আছি। আমরা যদি, এইটা হচ্ছে একটা সহি শুদ্ধ ইউজার, ভালো ইউজার, এবং তার সব ধরনের প্রোডাক্টের এক্সেস আছে আমাদের যে যে সফটওয়্যারটা, আমাদের যে প্রোডাক্টটা। তো সে সেখানে যখন আসে, আহ, সে এই ট্যাবস গুলো দেখতে পারবে, যেহেতু সে একটা পেইড ইউজার, সাবস্ক্রাইব কেনা ইউজার। এবং আমরা যদি এই পেজটাতে যাই, ইন্সপেক্ট এলিমেন্টে, নেটওয়ার্কে, এবং আমি যদি একটা রিফ্রেশ দেই, আমার এখানে দেখবেন যে একটা নেটওয়ার্ক কল যাচ্ছে, সেটা হচ্ছে রিফ্রেশ ইউজার ডাটা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কল। এবং এখানে সে আমাকে 200 দিছে, কারণ এইটার উপরে ভিত্তি করে আমার আসলে এই মাই পেজে কি কি জিনিস দেখাবে এটার অনেক কিছু ডিসাইড হয়। তো আমি এখন জানতে চাই যে আহ, যদি এই কলটা 200 না দেয়, যদি 500 দেয়, আমার পেজটা কি ধরনের বিহেভ করবে, বা ওই বিহেভটা আমি টেস্ট করতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? আমার এই টুলসের মাধ্যমে সেইটার একটা উপায় বাতলে দিচ্ছে আমাকে প্লেরাইট। এই মকিংটা অন্য টুলসেও করা যায়, বাট এইটা দেখানোরই হচ্ছে যে আমাদের টেস্টিং করতে গেলে যদি কখনো এরকম মনে হয় যে এই জিনিসটা একটু করা দরকার কিন্তু এটা কি আসলে করা যায় কিনা, তো সেই ইনফরমেশনটা দিয়ে রাখা আর কি, যে হ্যাঁ এটা করা যায়। তো আমরা কি করছি, আমরা একটু এই জায়গায় একটু নজর দিই, যে আমি দেখবো যে এখানে 3টা ট্যাব, রাইট? একটা পেইড সাবস্ক্রাইব ইউজারের জন্য, এই এটা কি পেইড কিনা, এই ইউজারটা কি পেইড কিনা, ভালো ইউজার কিনা, সেটা আমরা কিভাবে বুঝতে পারতেছি? এই রিফ্রেশ ইউজার ডাটার, এই যেখান থেকে যে ডাটাগুলো আসে সেটার উপর ভিত্তি করে আমি এই ডিসিশনটা নিতেছি আমার এই পেজটা। তো আমি চাচ্ছি যে তাকে 200 না দিয়ে 500 দেওয়া। সো আমি এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে নিই। কোথায় গেল সেটা আমার মক? মক মনে হয় আমার উপরে। এই হচ্ছে মক। সো আমি মকটাকে একটু ওপেন করি। কি করতেছি আমি মকে? আমি প্রথমে তাকে বলতেছি যে তুমি যদি কখনো দেখো তোমার এই নেটওয়ার্ক কলের ভিতরে এই ধরনের কল আছে, তাহলে সতর্ক হয়ে যাও, এবং ওই নেটওয়ার্ক কলের অ্যাগেনস্টে তুমি এই জিনিসগুলো আমাকে দাও। স্ট্যাটাস কোড কি দিবা? 500। সো আমি ধরেন এই যে লগ ইন করছিলাম ম্যানুয়ালি, আমি এখানে এখানে আমার ইউজার দিয়ে লগ ইন করলাম, করার পর এখন দেখি যে আমার আসলে কি হয়, ওই 500 কি সে আমাকে দিচ্ছে, এবং দিলে যেটা হওয়ার কথা সেটা কি হচ্ছে কিনা। তো আমি টেস্টটা রান করলাম। তো সে আমার dn.in তে লগ ইন করার চেষ্টা করবে।
ধৈর্য ধরি আমরা। সে লগ ইন করলো। সে কি আসলে করতে পারলো লগ ইন? ওয়াই, কোথায় বাড়ি খাইছে একটু জাস্ট দেখি। চেঞ্জ ইউজার ডিটেইলস। আচ্ছা, আমরা আরেকবার একটু চেষ্টা করি। এমন হইতে পারে যে সে লগ ইন করার সাথে সাথেই এটা দিয়ে দেওয়ার কারণে আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হয়তো সে দেখাইতে পারছে না, কিন্তু সে অলরেডি 500 দিছে। কারণ যার কারণে আমার লগ ইন করতে পারিনি। নেটওয়ার্কটা ওপেন করি একটু। হ্যাঁ, সে লগ ইন করছে এবং আমরা যদি এখানে দেখি, এখন কিন্তু দুইটা ট্যাব নাই, তিনটা ট্যাব নাই, দুইটা ট্যাব আছে। তার পেমেন্টের যে সেকশনটার যে ট্যাব সেটা নাই, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার রিফ্রেশ ইউজার ডাটা 500 দিচ্ছে। এবং এইটাই বিহেভিয়ার হওয়া উচিত, যে 500 যদি দেয় তাহলে আমার এই এই জায়গাতে এই ট্যাবটা থাকবে না, কারণ তার কাছে এই কলের ভিতরে আমার বিলিং ইনফরমেশন থাকে, যেটা কিনা এখানে নাই। তো এই ধরনের টেস্টগুলো করার জন্য যদি আপনার কোথাও কোনো জায়গায় মকিং করার প্রয়োজন পড়ে, যেই ডাটা আমাকে দিচ্ছে সেটা আমি চাচ্ছি না, অন্য কোনো স্ট্যাটাস কোড দিলে, অন্য কিছু দিলে কি হয় সেটা জানার জন্য। এবং সেটা এমন হইতে পারে যে আপনি একটা ইরোর পেজ দেখতে চাচ্ছেন, যে যদি এরকম ইরোর হয় তাহলে এই ইরোর পেজ দেখাবে, এইটা হইলে এই ইরোর পেজ দেখাবে। তো এই টেস্টগুলো করার জন্য মকিং খুবই কার্যকর। আরেকটা জায়গাতে আমি দেখছি যে আমাদের এই যে রাউটটা, সেটা খুব চমৎকার একটা ইউজ আছে। সেটা হচ্ছে খুব সাবধানতার সাথে হয়তো এটা ব্যবহার করা উচিত, কারণ আমি এটা এখনো ব্যবহার করি নাই, কিন্তু আমি রিসেন্টলি এটা দেখলাম। সেটা হচ্ছে যে এরকম, যে আপনার টেস্ট সাইটটা লোড হইতে, ধরেন আপনি টেস্ট করতে চাচ্ছেন, আপনার টেস্ট সাইটটা লোড হইতে কোনো কারণে সময় লাগে। এর অনেক ধরনের কারণ হতে পারে। একটা হতে যে কিছু আননেসেসারি কল, যেটা আমার টেস্টের সাথে জড়িত না, আমি ফাংশনাল টেস্ট করতে চাচ্ছি, এবং সেখানে হয়তো বা কিছু ফন্টের লোড হচ্ছে, কিছু ইমেজের জিনিস লোড হচ্ছে। এই জিনিসগুলো আমার দরকার নাই, সো আমি চাচ্ছি আমার নেটওয়ার্কের ওই কলগুলো না যাক। সো আমি চাইলে এই জিনিসটা করতে পারি পেটের মাধ্যমে। সেটা হচ্ছে যে রাউট অ্যাবোর্ট দ্বারা। তো সেখানে আমি বলে দিতে পারি যে কোন ধরনের কলগুলা তুমি যদি পাও, সেই কলগুলো তুমি পাঠায়ও না, ওইটা ছাড়াই আমার জন্য পেজটাকে রিলোড করে দাও। যদি এরকম হয় যে ওই কলগুলো ছাড়াই আমার ফাংশনটি টেস্ট করা পসিবল, সেই ক্ষেত্রে তো তখন হবে কি, আমার ওই লোড টাইমটা কমে যাবে এবং আমার টেস্ট আরো ফাস্ট হবে। এবং হয়তোবা আমার যে টাইম রিলেটেড কিছু জিনিসের কারণে আমার টেস্ট ফ্ল্যাকিনেসে চলে যায়, যে লোড এক এক সময় এক এক টাইম লাগে, বিভিন্ন ধরনের আননেসেসারি কল, টেস্টের জন্য আননেসেসারি কল, সেগুলোর জন্য তো আমি চাইলে সেগুলোকে বাদ দিয়ে আমার পেজটাকে, সরি, লোড করতে পারি। সো এটাও একটা খুব মজার জিনিস, হয়তো বা রিয়েল লাইফের অনেক জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর ইউজ থাকতে পারে। আমি হয়তো বা রিসেন্টলি করার চেষ্টা করব আমাদের টেস্ট সাইটগুলোর ইসের জন্য, যে আমার শুধু নির্দিষ্ট কিছু জিনিস দরকার, ওই কলটা হয়ে যেটা আসা দরকার শুধু সেটা আসলেই আমার টেস্টটা পসিবল হওয়া, ওই ফাংশনটি শুধু জন্য আর কি। সো এইটা ছিল মকিং নিয়ে কথাবার্তা। আর কিছু আছে? শেষ হয় না কেন, এত বড় কেন? আচ্ছা, এবার আমরা চলে যাব যে আমাদের ডিবাগিং এর জন্য কিছু জিনিস, আহ, যেটা নিয়ে সাইপ্রাস অনেক ব্র্যাক করে, যে তার ভিজুয়ালাইজ অবস্থাতে তার সুন্দর মতো টেস্ট ডিবাগ করা যায়। সো প্লেরাইট কি আমাকে এরকম কিছু বা এই টাইপের কিছু দেয় কিনা? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি আমাদের প্লেরাইটের টেস্ট গুলাকে, প্লেরাইট টেস্ট গুলাকে ড্যাশ ড্যাশ ইউআই মোডে চালাই, তখন আসলে কি হয় আমরা একটু দেখি। আমার এখানে টেস্টটা কি চলতেছে? হ্যাঁ, টেস্টটা চলতেছে। ড্যাশ ড্যাশ ইউআই মোডে যদি আমি চালাইতে চাই, তখন যেটা হবে খুব চমৎকার একটা জিনিস হবে। আমি দেখবো যে আমার একটা ইউআই ওপেন হয়েছে, যেখানে আমার এই যে টেস্টটা, সেটা লিপিবদ্ধ অবস্থায় আছে একটা কোড এডিটরের মতো অবস্থাতে, এবং আমি চাইলে এখান থেকে ওই পার্টিকুলার টেস্টটা, যে টেস্টটা শুধু আমার এখানে এখন আছে, টেস্টটাকে রান করতে পারি। যদি আমি টেস্টটাকে রান করি তাহলে কি হয়, আমার প্রত্যেকটা স্টেপ সে সুন্দর মতো দেখাবে এই জায়গাতে। এবং ওইটার স্টেপ আমার এই জায়গাতে, যে প্রত্যেকটা অ্যাকশনের কারণে কি কি জিনিস প্লে রাইট করছে, পেজের কি অবস্থা ছিল, সেটার একটা টাইম লাইনও আপনি এখানে পাবেন। এটা ডিবাগিং করার জন্য বা নিজের টেস্ট বোঝার জন্য আরো খুব সুন্দর একটা, মানে খুবই চমৎকার একটা জিনিস আর কি এটা। এবং এটার আরো অনেক ধরনের ক্যাপাবিলিটিস, আপনি এখান থেকে চাইলে ফিল্টার করতে পারেন, আপনি এখানে চাইলে অ্যাকশন বিফোর আফটার, কোনটা কি হয়েছে, মেটা ডাটা গুলো দেখতে পারেন, কোন ব্রাউজারে কতটুকু উইন্ডোতে এটা রান হয়েছে, ইত্যাদি ইত্যাদি হাবি জাবি। এখান থেকে আপনি চাইলে একদম পুরো ডেভ টুলস এর মতো কনসোল, নেটওয়ার্ক,
এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট, কিছু ভিডিও, নেটওয়ার্ক কলগুলো কি ছিল এই সময়তে, কনসোল কি অবস্থায় ছিল, এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তো আমি যদি অ্যাকশনে যাই, শুনে এখনো চলতেছে এবং সেখানে চলে আসছে, এসে জিনিসগুলো করছে, ওকে। এখন শেষ হয় না কেন তখন? ওকে, শেষ হয়েছে। হ্যাঁ, এখন যেখানে আপনি এখানে টাইম ট্রাভেল করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এই অবস্থা, এখানে হোভার করেন, এখানে কি অবস্থায় ছিল, এখানে কি অবস্থায় হয়েছে, এইটার কারণে কি হয়েছে, আপনি দেখতে পারেন প্রত্যেকটা জিনিস আপনাকে খুব সুন্দর মতো সে দেখায় দেবে যে প্রত্যেকটা কোডের এগেনস্টে কি কি অ্যাকশন হয়েছে। সেই জিনিসটা দেখার জন্য খুবই আরামদায়ক একটা জিনিস। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের হোমওয়ার্কে যাওয়ার আগে ওয়াচ ইউর টেস্টে আমরা গেলাম। আহ তো আমাদের মোটামুটি আর 10 মিনিট সময় আছে। আমি এর ভিতরে আরেকটা জিনিস দেখাইতে চাই, যে সেলিনিয়ামের ক্ষেত্রে আপনারা হয়তো শুনছেন যে অনেক সময় এটাই হয় যে সেলিনিয়াম রেকর্ডার, যেটাতে আপনি টেস্ট রেকর্ড করতে পারবেন। প্লেরাইট আউট অফ দ্য বক্স খুব চমৎকার একটা জিনিস দিচ্ছে এই একই জিনিস করার জন্য। প্লেরাইটটা আরো সুস্বাদু, আরো মজা। সো আমি যদি এই ডিব্বাটাতে ক্লিক করি, এই ডিব্বাটার ভিতরে আমি এখানে দেখবো যে আমাদের রেকর্ড নিউ নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখবেন যে একটা নতুন ফাইল ওপেন হয়েছে, টেস্ট ফাইল। তো এখানে আমি যা যা করব, এটাকে আলাদা করে রাখতে পারলে খুব মজা হতো। হ্যাঁ, এরকম ধরেন আমি এখানে যাইতে চাচ্ছি, লেটস সে www.facebook.com, এবং প্রত্যেকটা অ্যাকশন আগে আপনি দেখতে পারবেন এখানে যে আমার কোড জেনারেট হচ্ছে। ধরেন আমি এখানে কোনো একটা ইমেল দিতে চাই, এখানে একটা পাসওয়ার্ড দিতে চাই, এবং আপনি যদি এখানে দেখেন প্রত্যেকটার জন্য আমার একটা টেস্ট জেনারেট হচ্ছে। আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি, এখানে জেনারেট হচ্ছে। সো যদি এরকম হয়, খুব দ্রুত আমরা একটা টেস্ট সিনারিওকে, কোড হয়তো বা আপনাকে পরবর্তীতে এটাকে সাজায় গুছায় মেনটেনেবল করার জন্য, রিউজেবল করার জন্য আপনি আবার করবেন, কিন্তু ওই যে এলিমেন্ট ধরা বা প্রত্যেকটা স্টেপে যাওয়া, সেটা যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চাই ম্যানুয়ালি না করে, আমি এই রেকর্ডার টুলের মাধ্যমে খুব চমৎকারভাবে জিনিসটা করে ফেলতে পারি। প্রত্যেকটা স্টেপ সে এখানে দিবে, আমি এখান থেকে চাইলে আরো কিছু জিনিস কাস্টমাইজ করতে পারি, অ্যাসার্ট করতে পারি। যদি আমি কোনো একটা টেক্সট অ্যাসার্ট করতে চাই, সেই জিনিসগুলো করতে পারি এখান থেকে, যে আমি এই জিনিসটা অ্যাসার্ট করতে চাই, আমি আমার লোকেটরে পিক করতে চাই, সেই জিনিসটাও এখান থেকে করা পসিবল। সো প্রেডিক্ট সব দিছে, যতগুলো টুলসের যতগুলো ভালো জিনিস আছে সেগুলো তো সে দিছেই, প্লাস কোনো কোনোটা থেকে সে ওইটাকে আরো উন্নত করার চেষ্টা করছে, আর কোনো কোনো জিনিস একদম নতুন নিয়ে আসছে। সো অল টুগেদার ইটস এ ভেরি নাইস প্যাকেজ। ওকে, বললে ওসিডি প্রবলেম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখন হোমওয়ার্ক বলতে আসলে কি, হোমওয়ার্ক বলতে হচ্ছে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, সেগুলো নিয়ে আমরা করবো না, কিন্তু আপনাদের যাদের আগ্রহ আছে তারা এই জিনিসগুলো নিয়ে অবশ্যই দেখবেন। এর ভিতরে কিছু কিছু জিনিস আছে যে আমার পুরা টেস্ট স্যুটটাকে, পুরা টেস্ট যেটা আমি বানাইছি ফ্রেমওয়ার্কটাকে সুন্দর করার জন্য কাজে লাগবে। কোনো কোনো জিনিস প্লেট আমাকে দিছে আমার কথা চিন্তা করে, এই জিনিসগুলো নিয়ে। একটা জিনিস নিয়ে আমি প্রথমে আলোচনা করি, আমি জাস্ট এগুলো ব্রিফলি একটু এক্সপ্লেন করবো যে জিনিসটা কি, মাস্ক ফর ডাইনামিক এলিমেন্ট। এইটা ম্যাক্সিমাম সময় লাগতে পারে ভিজুয়াল টেস্টিং এর ক্ষেত্রে। ভিজুয়াল টেস্টিং কি করবো কি করবো না, এটা একটা ডিবেটের বিষয়, বাট যদি যদি প্লেরাইট ভাইবা রাখছে, যদি কেউ করতে চায়, তাকে মাস্ক করার একটা দিছে। কেন দিছে এটা? ধরেন আমি আমার ফ্রন্ট পেজে যদি যাই, আমি এটার একটা ভিজুয়াল টেস্ট করতে চাই। ভিজুয়াল টেস্ট কি? একটা স্ক্রিনশট, একটা পারফেক্ট স্ক্রিনশট, যে আমার এই পেজটা এরকম হওয়া উচিত, ওইটা আপনি একটা নিয়ে রাখলেন, এবং প্লেয়ার তার টেস্টের সময় আরেকটা স্ক্রিনশট নিবে, ওই স্ক্রিনশটটাকে সে কম্পেয়ার করে দেখবে যে সব, যেখানে যেখানে যা কিছু থাকার কথা সেখানে কিছু আছে কিনা। কিন্তু এটা একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, ধরেন এই যে আমার অ্যাড লোড হয়, এটা কিন্তু ডাইনামিক, এক এক সময় এক এক রকম, আর একটু বড় আর একটু ছোট হতে পারে। কিন্তু আমি চাই এই এলিমেন্টটাকে মাস্ক করে দিতে, অর্থাৎ আমি যদি এটাকে মাস্ক করে দেই, এখানে কোনো কিছুই প্লেটের টেস্টের সময় এখানে কোনো কিছুই লোড করবে না, যেগুলো আমি মাস্ক করি নাই সেই এলিমেন্টগুলোর সাথে সে ওই যে আমার পারফেক্ট স্ক্রিনশট সেগুলো তুলনা করবে। এতে করে আমার সুবিধাটা কি হচ্ছে ভিজুয়াল টেস্টিং এর ক্ষেত্রে? এতে করে সুবিধা যেটা হচ্ছে, আমার ডাইনামিক এলিমেন্ট যেগুলো আসলে রিয়েল টাইম সময়তে লোড হবে এবং কি হবে আমি জানি না, সেগুলো যদি আমি মাস্ক করে দেই, তাহলে আমার ভিজুয়াল টেস্টিং এর জন্য খুব সুবিধা হয়ে যাবে। এটাও আমি নিজে এখনো ট্রাই করি নাই, হয়তো বা জাস্ট নিজের জন্য একটু ট্রাই করছি, কিন্তু রিয়েল প্রজেক্টে ট্রাই করি নাই। এটা ট্রাই করার ইচ্ছা আছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট পেজের একটা টেস্ট হয় প্রতিদিন, যা যা কিছু লোড হওয়ার দরকার এটা কি লোড হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাইনামিক এলিমেন্টের কারণে আমরা এই ভিজুয়াল টেস্টটা করতে পারতেছিলাম না। সো আমার চেষ্টা থাকবে, হয়তো বা অনেক জায়গাগুলোতে মাস্ক করতে হবে, তো চেষ্টাটা সেরকম যে এলিমেন্টগুলো ডাইনামিক সেগুলোকে আমি মাস্ক করে ফেলবো,
যেগুলো ডাইনামিক না, আমার তো দেখা দরকার শুধু ওইগুলাই ফাংশনালিটি, ওই বাটনগুলো আছে কিনা, কারণ খুবই মনে হতে পারে কিন্তু অনেক সময় সেগুলো আমাদের কোনো কারণে লোড হয় না, হয়তো বা রিসেন্ট কোনো একটা ডিপ্লয়মেন্ট গেছে কিংবা ইউজারের ডিফারেন্সের কারণে হচ্ছে না। তো এই টেস্টটা আমাদের সবসময় এনশিওর করতে হয়। এমন না যে প্রতিদিন সকালে ভাঙা যায়, বাট আমাদেরকে এটা এনশিওর করতে হয় যে ওই জিনিসটা কি সময় থাকতেছে কিনা ওই জায়গাতে। সো এইটার জন্য একটা চমৎকার জিনিস মাস্ক, এটা ব্যবহার করলে হয়তো বা আমি আরো বুঝতে পারবো। আর যদি এর ভিতরে কেউ ব্যবহার করেন তাহলে রিসেন্ট অবশ্যই আমরা জানাই ব্যাপারটা কিরকম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে যে ক্রিয়েটিং টেস্ট, যেটা বিফোর হ্যান্ড দ্য টেস্ট ইউজিং এপিআই। সো প্লেরেটের মাধ্যমে আমরা এপিআই টেস্টও করা যায় এবং এপিআই কলও করা যায় তার রিকোয়েস্টের যে ফিক্সারটা আছে সেটা ইউজ করে। এখন টেস্ট করার সময় একটা জিনিস আমাদেরকে প্রায় প্যারা পাইতে হয়, সেটা হচ্ছে এরকম যে টেস্টিংটা হয়তো বা অল্প, কিন্তু সেই টেস্টিং করার জন্য সিনারিও ক্রিয়েট করা, টেস্ট ডাটা ক্রিয়েট করা, এটার জন্য আমাদের অনেক সময় চলে যায়। সেইটা আমরা বাঁচাতে পারি কিরকম? ধরেন আপনার অ্যাডমিন প্যানেলে কিছু ডাটা দরকার, আপনার যে সাইটটা আপনি অ্যাডমিন থেকে কন্ট্রোল করেন, যে অ্যাডমিন এই ডাটা থাকলে আমার ইউজার এসে এই ডাটাটা দেখবে। এখন ওইটা যদি আপনি ইউআই এর মাধ্যমে করতে চান, অ্যাডমিন সাইটে লগ ইন করো রে, সেখানে যে ডাটা তৈরি করো আমার টেস্টের মতো করে, এবং শেষে যে হচ্ছে আমার টেস্ট করাটা তো খুবই অল্প। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমার অ্যাডমিন সাইটে যে টেস্ট ডাটা তৈরি করা দরকার সেটা তো আমার টেস্টিং না। তো আমি আমার এপিআই কলের মাধ্যমে ওই ডাটাগুলোকে আগেই আমার তৈরি করে রাখতে পারি। এখন আমার আর অ্যাডমিন প্যানেলে ঢোকার কোনো দরকার নাই, আমি যা শুধু এসে দেখবো যে আমার টেস্ট সাইটে যেখানে আমার টেস্টিংটা দরকার, ওই ওইটার এগেনস্টে যা যা থাকা দরকার, যেভাবে থাকা দরকার সেটা আছে কিনা। এবং দিন শেষে আবার আমি হয়তো একটা ডিলিট এপিআই কল করে যে ডাটাগুলো তৈরি করছিলাম এটা ক্লিন আপ করে চলে আসলাম। এটাও খুব চমৎকার একটা জিনিস, প্লেয়ারের এই সুযোগটা দেয়, এবং এখানে ফিক্সচার ইউজ করাটা খুবই চমৎকার একটা জিনিস। টেস্ট স্টেটস দেখেন, এই জিনিসটাকে আপনি ইউজ করবেন কিনা, কেউ আসলে করবে কিনা, প্লেয়ারের এটা নিয়ে চিন্তা করে নাই। প্লেয়ার চিন্তা করছে যে যদি আমি এরকম একটা জিনিস দেই তাহলে হয়তো বা খুব সুন্দর একটা সুবিধা হতে পারে। কিরকম সুবিধা? আমরা যদি প্লেটের রিপোর্টে চলে যাই এবং আমি যদি কোনো একটা রিপোর্ট ওপেন করি, দেখবেন যে এখানে অনেকগুলা স্টেপ দেওয়া আছে। এই স্টেপ, এই স্টেপ, এই স্টেপ, খুব ভার্বস একটা জিনিস না, খুব নয়েজি। কোন কোন সময় হয়তো এই নয়েজটাই আপনার কাজে লাগতে পারে, আপনি প্রত্যেক স্টেপ দেখতে পারেন। যদি এরকম হয় যে না আপনার দরকার নাই, আপনি চাচ্ছেন একটু লেস ভার্বস, আপনি টেস্ট ডট স্টেপ ইউজ করে এই প্রত্যেকটা স্টেপ ওইটার ভিতরে ঢুকাই দিতে পারেন এবং ওই টেস্ট স্টেপ একটা নাম দিতে পারেন। তাতে করে হবে কি, ওই সবগুলো স্টেপ একটা জিনিসের জায়গায় এনক্যাপসুলেট হয়ে যাবে, আপনার রিপোর্টটা খুব নিট এন্ড ক্লিন হবে। সো প্লেরাইটি এরকম সূক্ষ্ম কিছু জিনিস আপনার জন্য দিয়ে রাখছে, যদি আপনি চান, আপনার যদি মনে চায় আপনি চাইলে ওটা ইউজ করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অবশ্যই। লোকেটর ভার্সেস এলিমেন্ট নিয়ে আমরা আজকে কথা দরকার নাই, এটা খুব একটা উপকারী জিনিস হবে না হয়তো বা। সোলোমো, স্লো মোশনে টেস্ট রান করা, এটা কেন দরকার পড়ে? আহ, এইটাও যে সবাই খুব ব্যবহার করবে কিনা, হয়তো আমরা ডিবাগ মোড দিয়ে এটা চালাই নিতে পারি, ইউআই মোড দিয়ে এটা চালাই নিতে পারি, কিন্তু তারপরেও প্লেট চিন্তা করছে যদি কারো দরকার পড়ে। জিনিসটা এরকম কি, প্লেট খুবই ফাস্ট, কারণ প্লেটের ব্রাউজারটা নিজের ভিতরেই থাকে, সেটার জন্য সে ক্রোম ড্রাইভার বা কোনো কিছু তার আগে করা লাগে না, ক্রোমিয়াম যেটা সেটা দেওয়া। এবং সে যেহেতু ওয়েববুকের মাধ্যমে কলগুলো করে তো খুবই ফাস্ট। সো আপনি ধরেন একটা টেস্ট চালাচ্ছেন, ধর টেস্ট ওপেন হয়েছে, ক্লোজ হয়ে গেছে, কি হয়েছে আপনি দেখতে পান নাই, আপনি স্লোমো ইউজ করে জিনিসটাকে স্লো করে দিতে পারেন। আপনি ওখানে টাইম ডিফাইন করে দিতে পারেন, প্রত্যেক টেস্টে বেশি ওই পরিমাণ টাইম নেবে। তাতে করে হবে কি, আপনি টেস্ট ক্রিয়েট করার সময়, ডেভেলপমেন্টের সময় আপনি দেখতে পারবেন খুব সুন্দর মতো। তো সেটাও চাইলে আপনি ইউজ করতে পারেন। সবসময় যে লাগবে এমন না, কিন্তু প্লেরেট এটা আপনার জন্য ভাইবা রাখছে। অ্যাসারশন, সফট অ্যান্ড হার্ড, এটা সব টুলসে আছে। অনেক সময় আমাদের একটা টেস্টের ভিতরে হয়তো দুই তিনটা টেস্ট করা লাগতে পারে, এবং আমি চাই একটা টেস্ট ফেল, ওই অ্যাসারশন ফেল হইলে যেন পরবর্তীগুলো টেস্ট হয়, সেক্ষেত্রে আমরা সফট কিংবা হার্ড সফট ইউজ করতে পারি, যদি না হয় তাহলে আমরা হার্ড ইউজ করতে পারি। টেস্টিং সুন্দর মতো লেখার জন্য আরো দুটো চমৎকার জিনিস হচ্ছে ট্যাগ এবং অ্যানোটেশন। এই জিনিসটা আমাদের যদি কেউ কোনো সময় প্লেরাইট করতে যাই, এই জিনিসটা আমাদের একটু দেখা দরকার, বিশেষ করে যদি কেউ আমরা সেলেনিয়াম বা হচ্ছে ওয়েব ড্রাইভার বা এই ধরনের জাভাস্ক্রিপ্ট টুলস থেকে আসি। কারণ সেখানে দেখা যাচ্ছে স্যুট কনসেপ্টটা আছে, ফাইলের এগেনস্টে স্যুট হয়, কিন্তু প্লেরাইট এটাকে ট্যাগিং এবং অ্যানোটেশনের মাধ্যমে কন্ট্রোল করে। আমি একটা নির্দিষ্ট টেস্ট স্যুট বানাতে চাই, এই টেস্টগুলো সেটা আমরা ট্যাগিং এর মাধ্যমে করতে পারি, যে এই টেস্টগুলো ট্যাগ দিয়ে আসলে আমি যদি রান করতে চাই আমার কমান্ড লাইন থেকে, শুধু ওই ট্যাগ দিয়ে আসলে শুধু ওই ট্যাগগুলোর টেস্ট যেখানে আমি দিয়ে আসি ওগুলাই রান হবে, বাকিগুলো সে রান করবে না। সো বিভিন্ন ধরনের মডুলারাইজেশন করার জন্য এই জিনিসটা খুব দরকার পড়ে। আরেকটা খুব চমৎকার জিনিস হচ্ছে ওয়েব সার্ভার। দেখেন এই জায়গাটাতে যে প্লেরেট খুব সুন্দর করে চমৎকার করে ভাবতেছে, এই জিনিসটা ভাবতেই খুব ভালো লাগে যে টুলস গুলা মডার্ন হয়ে যাচ্ছে। আপনার টেস্ট এনভায়রনমেন্ট নাই, আহ, আমার স্টেজ এনভায়রনমেন্ট নাই, আমি এখনো আমার লোকাল এনভায়রনমেন্ট আছে, কিন্তু আমি চাই যে আমার টেস্টগুলা রান হোক। তো সেই ক্ষেত্রে আমার লোকাল এনভায়রনমেন্টটাকে সে সার্ভার হিসেবে ইতে সে রান ওপেন হবে এবং সেখানে সে টেস্টগুলো করবে, এইটার পসিবিলিটিও সেই জায়গাতে দিয়ে রাখছে। সো অল টু গ্যাদার রেড খুব চমৎকার একটা প্যাকেজ আপনাদের জন্য রান করার জন্য। ওকে, আর এখন যেটা হচ্ছে, যদি 2 মিনিট আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে তবে
জীবন তো একটাই, এত প্রশ্ন করে কি লাভ আসলে, সেটাও একটাই। তো কার যদি কোনো ওকে। কোশ্চেন থাকে, আমি খুব আচ্ছা। দ্রুত শেষ করার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ সেতু জি, ভাই। মন ভাই। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই, অসাধারণ একটা প্রেজেন্টেশন ছিল সত্যি বলতে। আম, এবং খুব সুস্বাদু প্রেজেন্টেশন যাকে বলে আর কি। সো আমি খুব এনজয় করছি, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, বিশেষ করে আজকে তো আপনার থিমটা ছিল ফিলোসফি রিলেটেড প্লে রাইটের। সো Right. ফিলোসফিক্যালি বিষয়গুলো ডেফিনেটলি অনেক মানে কচকচানি থাকে, টেকনিক্যাল কচকচানি, বাট স্টিল আই এনজয়েড ইট লট। আপনার কাছে জাস্ট দুইটা প্রশ্ন ভাইয়া। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আহ, যেমন ক্রস ব্রাউজার কনসিস্টেন্সি সাপোর্ট যেটা, যেমন হুম। ধরেন প্লেরাইটের মাধ্যমে আমরা একটা টেস্ট কেস লিখে অনেকগুলো ব্রাউজারে রান করতে পারি, টেস্ট করতে পারি। যদি কখনো এমন হয় যে আমার ক্রস ব্রাউজার সাপোর্টে কোনো একটা ব্রাউজারে আমাকে সাপোর্ট সেভাবে দিচ্ছে না, সেই ক্ষেত্রে হুম। আসলে কি মানে প্লেরাইটের মাধ্যমে সাম আমি ঠিক মতো পাচ্ছি না, সেক্ষেত্রে কি আসলে ম্যানুয়াল ইন্টারভেনশনের সুযোগ কি প্লেরাইট দেয় কিনা? আম, আমি যদি মনে করি যে ধরেন আমার তো সুযোগ তো অবশ্যই আছে যে আমি মাল্টিপল ব্রাউজারে আপনি ইউজ করতে পারি। মাল্টিপল ব্রাউজারে আমি ক্রোমিয়াম, আমি এখানে শুধু ক্রোমিয়াম দেখাইছি। আপনি চাইলে এখানে হচ্ছে প্রজেক্টের এখানে আপনি চাইলে অন্যান্য ব্রাউজার ইউজ করতে পারেন আর কি। রাইট, আমি বলছি ধরেন ফর এক্সাম্পল ফায়ারফক্সে দেখছে ধরেন কোন একটা ভার্সনে কোন একটা মিসম্যাচ হলো, আমি যে ওই কন্টেক্সটে বলছি। স্পেসিফিক ভার্সনিং হয়তো বা আমরা করতে পারবো না, আমি ভুল হইতে পারি, কিন্তু স্পেসিফিক ভার্সন যে আমি এই ভার্সনে যে দেখতে চাই, এইটা হয়তো বা আমরা পারবো না। সেটার জন্য সেটা কি কোনো টুলস দেয় কিনা আদৌ, এটাও আমি শিওর না। কিন্তু শান্তনু ভাই হাত তুলছে, শান্তনু ভাই কিছু একটা বলতে চাই এই জায়গাতে, সে আরো প্লিজ। আরো বেটার। শান্তনু ভাই। সেতু ভাই, এটা বেসিক্যালি প্লেরাইট হচ্ছে কি, ইট কামস উইথ ইটস ওন ব্রাউজার বাইনারিজ, যাতে আচ্ছা। জেনারেল কেস হ্যান্ডেল করে ফেলে। যে লেটেস্ট ব্রাউজারে আপনারা একটা টেস্ট করবেন, এটা হচ্ছে কি যে কথার কথা 80% অফ দ্য ইউজ কেস। আর 20%-এর জন্য ও ওই সুযোগও রাখছে যে আপনি আপনার ওন ব্রাউজার দেখাই দিবেন যে এটাতে রান করো। সো সবই সম্ভব। ওকে। ওকে, গ্রেট। ঠিক আছে, ফাইন। ওকে। সেকেন্ড সেকেন্ড কোশ্চেন হ্যাঁ হচ্ছে ভাই, ভাই, হ্যাঁ। পারফরমেন্স টেস্টিং এর জায়গাটা, যেমন প্লেরাইটটা তো মূলত আসলে এন্ড টু এন্ড টেস্টিং বা অটোমেশন টেস্টিং এর জন্য খুবই দারুণ একটা জিনিস। বাট পারফরমেন্স টেস্টিং এর জন্য আপনারা আসলে কিভাবে কে পারফরমেন্স সিক্স। টেস্টিং করেন বা করেন কিনা? এটা নিয়ে এই এই যে যে প্রেজেন্টেশনটা হচ্ছে হচ্ছে আমরা দুইটা টপিক দিছিলাম, একটা হচ্ছে কে সিক্স আর একটা হচ্ছে প্লেরাইট। তো পরবর্তীতে আমরা প্লেরাইটটাই চুজ করছি। তবে কে সিক্সও একটা খুব চমৎকার জিনিস, এবং এটার গুরুজিও শান্তনু ভাই, কারণ প্রথম ওই নামই শুনছি শান্তনু ভাইয়ের কাছ থেকে, এবং রিসেন্টলি আমরা প্রপোজ করতেছি আমাদের টিমে কে সিক্স ইউজ করার জন্য। ঐতিহাসিকভাবে আমরা ইউজ করতাম জেমিটার এবং ব্লেজ মিটার। আমি একটু সংক্ষিপ্ত করে বলে নিই। কে সিক্স সম্পূর্ণই হচ্ছে গিয়ে আপনার কোড বেস এবং খুবই সহজ। সো ডেভেলপারদের জন্য এটা খুবই ফ্রেন্ডলি, কারণ হচ্ছে আপনি ধরেন অ্যাজ এ ডেভেলপার আপনি আরেকটা টুলস শিখবেন যেটা কিনা আপনার ব্যবহার খুবই কম, জেমিটার বা এই টাইপের জিনিস, এবং গুই বেস্ট। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার গুই বেস্ট টুলস গুলাতে আমার কাছে পার্সোনালি, এটা ওপিনিয়ন বেসড হতে পারে, যে পার্সোনালি আমার কাছে খুব একটা জুইতে মনে হয় না আর কি। কিন্তু কোড বেস যেটা হলে হয় কি আপনার কাছে অনেক ফ্রিডম থাকে, অনেক কিছু থাকে। তো কে সিক্স হচ্ছে এই জায়গাটা থেকে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কে সিক্স যেহেতু গুই বেস না এবং বিল্ট অন গো, এবং গোতে বিল করা, কিন্তু কোড করবেন জাভা স্ক্রিপ্টে। টাইপ স্ক্রিপ্টও মনে করা যেতে পারে, মোস্ট প্রবাবলি জাভা স্ক্রিপ্টে হয়তো বা করবেন, এবং খুবই ফাস্ট। এবং এটার কারণে আরেকটা যেটা জিনিস হয় যে আপনি আপনার সিঙ্গেল মেশিন থেকে যথেষ্ট পরিমাণের ভার্চুয়াল ইউজার দিতে পারবেন। 5-6 থাউজেন্ড একদম মানে ইজিলি দিতে পারবেন। ধরে নিচ্ছি যে আপনার যে পারফরমেন্স টেস্টের যে কলগুলো করতেছেন সেগুলো মডারেট লেভেলের, ইজিলি করতে পারবেন। যেটা কিনা আমি যে মিটারে দেখি নাই, কারণ যে মিটারে 100 200 300 500 হইলেই আমার মেশিন ক্যাক ক্যাক করে আর কি। তো সেই ক্ষেত্রে হুম। আপনি কে সিক্সটা দেখতে পারেন, কে সিক্সটা চমৎকার। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, সেরা প্রেজেন্টেশন। থ্যাংক ইউ।